আজকে তোমাদের সাথে আমার লেকচার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপরে। কেউ যদি বলে যে ভাই আমি নিউটনিয়ান বলবিদ্যার উপরে জাস্ট একটা ক্লাস দেখে যেতে চাই এবং আমি পরীক্ষায় 100তে 100 আনসার করে দিয়ে আসতে চাই এই অধ্যায় থেকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি এখানে সাস্টের বিগত সকল ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন গুলো নিচ্ছি, প্লাস যেগুলো আসার মতো সম্ভাব্য টাইপ ওগুলো নিচ্ছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও কোয়েশ্চেন গুলো এখানে আছে। সো ক্লাসটা দেখা মানে তোমার সম্পূর্ণ রূপে এই অধ্যায়ে একদম বস হয়ে যাওয়া। ওকে, আর আমরা প্রবলেম সলভিং করতে করতে বেসিক শিখবো। ওকে, জাম্প করি। দেখো প্রথম কোয়েশ্চেনটা, এটা সাস্টের 19-20-এ আসছিল। 4 কেজি ভরের একটি বস্তু এত মিটার বেগে এবং 6 কেজি ভরের একটি বস্তু এত মিটার বেগে চলাকালীন সংযুক্ত হলে উহাদের কত বেগে চলবে উহারা। তো কোয়েশ্চেনটা হচ্ছে একটু খেয়াল করো। এই মনে করো যে একটা বস্তু আর এই হচ্ছে আরেকটা বস্তু, তো ওনারা চলতেছেন। ওকে, ওনারা হচ্ছে মনে করো যে চলতেছেন, চলার পথে এক জায়গায় যা মিলিত হয়েছে। তো মিলিত হওয়ার পরে একজন আরেকজনের ভিতরে চলে আসছে, অর্থাৎ সংযুক্ত অবস্থায়। তো এখন তাদের বেগটা অবশ্যই একটা বেগ হবে। ওকে, তো ওই বেগটা বের করতে বলতেছে আমাদের। এটা দিলাম আমি হচ্ছে m1, এটা দিলাম m2। এটা বেগ যদি হয় v1, অবশ্যই ভেক্টর, এটা হচ্ছে v2। সো আমাদেরকে এই ভিটা বের করতে বলছে, ম্যাগনিটিউডটা নট ভেক্টর। আর এখানে ভরটা হবে m1 প্লাস m2। বোঝা গেছে? ওকে, আচ্ছা। তো খেয়াল করো, আমরা সূত্র তো জানি সবাই যে m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু, যেহেতু মিলিত বেগ সো এখানে বিটা হবে ab। তো দেখো প্রথমে আমাদের বোর্ডটা কত দেওয়া আছে, 4 কেজি। তো 4 ইন্টু ভেক্টরটা কত, 2i প্লাস 3j প্লাস ওইটা হচ্ছে 6, ভেক্টরটা দেওয়া আছে মাইনাস 4i মাইনাস 6j। ওকে, ইকুয়ালস টু 6 আর 4 হচ্ছে 10, 10 ইন্টু ভি। ওকে, তাহলে সিম্পল হচ্ছে এখানে যোগ করে দাও। আমি একবারে করে নিচ্ছি, 4 দুগুণা 8, এখানে হচ্ছে 4 4 24, তাইলে হচ্ছে 8 মাইনাস 24, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে থাকতেছে মাইনাসের 16i। তারপর এখানে দেখো 3 4 12 আর 6 6 36, তাহলে 12 মাইনাস 36 মানে হচ্ছে 24, তাহলে মাইনাস 24 এর হচ্ছে জে ক্যাপ ইকুয়ালস টু 10v। ওকে, তাহলে আমি 10 দিয়ে ভাগ করে দেই, ভাগ করে দিলে এখানে হবে মাইনাস 1.6i মাইনাস 2.4j ইকুয়ালস টু ভি। এটা হচ্ছে আমাদের ভেক্টর, ভি ভেক্টরটা বের হয়েছে, মাথায় রেখো ভি ভেক্টরটা বের হয়েছে। তো এখন আমাদেরকে বের করতে হবে ম্যাগনিটিউডটা, মানটা। তো জাস্ট মডিউলাস করে দাও। তাহলে মডিউলাস করে দিলে জাস্ট কি হবে, রুট আসবে, রুট এসে তাদের স্কোয়ারের যোগফলটা হয়ে যাবে সিম্পলি। তাহলে এখানে হবে মাইনাস 1.6 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2.4 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা আনসার কত বের হয় দেখো তো, সবাই ক্যালকুলেটর হাতে নাও। হবে 1.6 স্কোয়ার প্লাস 2.4 স্কোয়ার, দ্যাট মিনস মান চলে আসতেছে 2.88। তাহলে দেখো এটা সিম্পলি আনসার দেওয়া আছে 2.88। ওকে, বোঝা গেছে প্রবলেমটা? সিম্পল প্রবলেম। জাস্ট আমরা কি করব, এই যে আমাদের সেই চিরচেনা সূত্রটা, তার আদি ভরবেগ এবং তার পরবর্তী ভরবেগটা সমান থাকবে, আমরা নিত্যতা সূত্র থেকে জানি। দেন পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করে মানটা বের করে ফেলতে পারি, ভেক্টর থেকে জাস্ট মানটা বের করে ফেলবো। নেক্সট দেখো, এই প্রবলেমটা কবে আসছে, 19-20-এ আসছে সাস্টে। প্রবলেমটা কি বলছে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান এত গ্রাম ভরের একটি বলকে তুমি বেড দিয়ে আঘাত করলে, তাহলে এত বেগে ফিরে গেল। বেড বল সংঘর্ষের স্থায়িত্বকাল দেওয়া আছে। তো দেখো স্থায়িত্বকাল কতটুকু, 10 মিলি সেকেন্ড। তার মানে দেখো অল্প সময়ে তুমি একটা বড় ফোর্স অ্যাপ্লাই করতেছো। দ্যাট মিনস তোমার কোন টপিকের কথা মাথায় আসে, ঘাত বল। কারণ ঘাত বল কাজই করে সে স্বল্প সেকেন্ডে অনেক বল। ঠিক আছে, যেমন ব্যাডমিন্টন, তারপর ব্যাটে বলে, তারপর যদি তোমাকে বলে কোন একটা বস্তু দুইটা একসাথে সংঘর্ষ হচ্ছে অল্প সেকেন্ডে, তাহলে ওটাও ঘাত বলের আন্ডারে চলে যায়। তো সূত্র কি ছিল মনে আছে ঘাত বলের ক্ষেত্রে? সূত্রটা হচ্ছে আমাদের ছিল সিম্পল, এফ ইন্টু টি ইকুয়ালস টু এম ইন্টু ডেল বি। এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, তো চলো আমাদেরকে বলছে এফটা বের করতে, তাহলে আমরা সিম্পল ভাবে এখান থেকে বের করে ফেলতে পারি, টি ইকুয়ালস টু এম ডেল বি ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমাদের এই বিটা বের করাটাই হচ্ছে মেইন কাজ এখানটাতে। তো এখানে অনেকেই ভুল করে, এই প্রবলেমটাতে একটু ভালো মতো খেয়াল করো। দেখো আমাদেরকে বলছে একটা বস্তু এইদিকে গেছে, মানে বেড দিয়ে আঘাত করছে, করার পরে আবার একটা বেগে ফেরত আসছে।
ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে এইদিকে যদি তার v1 হয়, তাহলে আমি এইদিকে ধরে নিব তার ব্যাগটা হচ্ছে পজিটিভ, উল্টা দিকে হবে কি নেগেটিভ, দিস ইজ v2। তাহলে এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ব্যাগ হবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো আমাদের ডেল বিটা আমরা কিভাবে বের করি মনে আছে সবার? আমরা ডেল বিটা বের করি মূলত শেষ বেগ থেকে আমার আদি বেগটা বিয়োগ করে দিই। তো একটু খেয়াল করো তো, এখানে শেষ বেগটা কত? এখানে শেষ বেগটা হচ্ছে 25, বাট নট অনলি 25, এখানে একটা মাইনাস আছে, সো এটা হবে -25। মাথায় ভালো মতো ঢোকাও। আমাদেরকে শেষ বেগ দেওয়া আছে এইটা, তাই তো? শেষ বেগ এটা দেওয়া আছে, মানে পরে যেহেতু এটা ওই বেগে ফেরত আসছে, মানে এটা তো শেষ বেগ। তো এটা হচ্ছে মাইনাস কেন হয়েছে? কারণ সে ফেরত আসছে উল্টা দিকে, যেদিকে দিছে তার উল্টা দিকে, তো মাইনাস। তো এখানে হবে মাইনাস, এই যে তার এই মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস বি মানে কত? এই যে এখানে দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তো এখানে হচ্ছে 15, দ্যাট মিনস -40 মিটার বাই সেকেন্ড। ওকে, তো যেহেতু আমরা এখানে মান বের করতেছি, আমরা ভেক্টর সাইনটা না নিলেও চলবে, মানে দিকটা এখানে উল্লেখ না করলেই চলবে, আমরা জাস্ট মানটা নিব। তাহলে এম দেওয়া আছে এখানে কত? 160, দ্যাট মিনস 160 কে আমরা 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে চলে আসবে, ইনটু বিটা আমরা পাইছি কত? 40, আমরা জাস্ট মানটা নিব, ডিভাইড বাই 10 মিলি সেকেন্ড, মানে 10 কে আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এটা আমরা কাটাকুটি করে ক্যালকুলেটরে বসাইলে আমাদের মানটা কত আসে দেখো তো। আনসার সিম্পল ভাবে চলে আসে 640। ঠিক আছে, 640। বোঝা গেছে? বুঝছো ব্যাপারটা? সিম্পল জিনিস। 100 বার কারেন্ট নেয় সিলেটে। এক তো হচ্ছে পরীক্ষার মাঝখানে আমি তোমাদের ক্লাস নিচ্ছি রাতে ঘুমটুম বাদ দিয়ে, আর একটা বড় সমস্যা হচ্ছে বারবার কারেন্ট নিচ্ছে। তো মেজাজটা কোন জায়গায় আছে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, বাট তোমাদের সামনে হাসি মুখে ক্লাস নিতে হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। নেক্সট দেখো, এই প্রবলেমটাও 18-19 এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। দেখো, এটা পারলে বাকি সব প্রবলেম পারবা এই রিলেটেড। 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে। দিস ইজ ভেরি ভাইটাল পয়েন্ট। আমাদেরকে বলছে সুতার টান বের করতে। ওকে, তো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করাই তোমাদেরকে, নাহলে বুঝবা না। এই হচ্ছে মনে করো যে একটা দুষ্টু বাচ্চা কি করতেছে, মনে করো যে এই যে এই কেন্দ্রে তার হচ্ছে আঙ্গুল। ওকে, একটা দুষ্টু বাচ্চা, সে একটা দড়ি এখানে পেঁচাইছে, পেঁচায় কি করছে, সে এই যে একটা বৃত্তাকার পথে এদিকে এইভাবে ঘুরাইতেছে। ওকে, তো এই মনে করো যে পাথরটা, এটা হচ্ছে একটা পাথর, এখানের মধ্যে বাঁধার পরে সে এই বেগে হচ্ছে ঘুরাইতেছে, তো এইদিকে তার ব্যাগটা কাজ করতেছে। মাথায় রেখো, বৃত্তাকার পথের ক্ষেত্রে যখন হিসাব করবা তখন এই যে এই দড়িটুকু হচ্ছে তার আর ব্যাসার্ধ, আর এদিকে তার কাজ করতেছে রৈখিক বেগটা। মাথায় রেখো, এই স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর কাজ করে তার রৈখিক বেগ, যেটা ওইটা। ঠিক আছে, একটু লিখে দিচ্ছি, রৈখিক বেগ, রৈখিক বেগ। তো আমরা সিম্পল ভাবে আমরা কিন্তু অনেক কিছু জানি। কি কি জানি? আমরা জানি এই যে এই বস্তু যেটা আছে, মানে এই যে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে কি হইতেছে ঘটনাটা, বৃত্তাকার পথে এই যে এইদিকে মানে সে ঘুরতেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে তার ওমেগা, কৌণিক বেগ। তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ছিল বি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ভেক্টর দিয়ে চিন্তা করলে এটা, আর সিম্পলি বি ইকুয়ালস টু ওমেগা আর। এটা একটু সবাই খাতায় নোট করো, বি ইকুয়ালস টু ওমেগা আর, এটা হচ্ছে তার কি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তো আমাদেরকে বলছে টান বের করতে, তাহলে এই যে সুতার টান এখানে কাজ করবে না? হ্যাঁ, একটু বলো আমাকে, এই যে এদিকে সুতার টান কাজ করবে না? ভিতরের দিকে বা বাইরের দিকে যেদিকে বলো, সুতার টান কাজ করবে না? দ্যাট ইজ কল টি। তো এই টিটা হচ্ছে মূলত কেন্দ্রমুখী যেই বলটা, ওইটা কেন্দ্রমুখী যেই টানটা, সুতার মধ্যে টান, সে হাতের মধ্যে একটা টান অনুভব করবে না সুতা ঘুরাইলে, দ্যাট ইজ কল কেন্দ্রমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা কি টান বলে বৃত্তাকার পথের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে একদম রুট, মানে একদম মেইন থেকে বুঝাই দেই, যাতে তুমি প্রবলেমটা বুঝো ভালো মতো। দেখো, আমরা জানি কি এফসি ইকুয়ালস টু, আমরা শিখে আসছি যে ভাই এম বি স্কোয়ার বাই আর, একদম বাচ্চাকালে শিখে আসছি। তো আমরা এখান থেকে দেখো কৌণিকের জিনিসগুলো বের করে ফেলতে পারি। এম তো জায়গায় থাকবে কনস্ট্যান্ট, ইনটু এখানে আমরা বিটাকে কি করবো, যে একটু আগে দেখাইছি তোমাকে, বিটাকে আমরা কৌণিক বেগে কনভার্ট করলে হয়ে যাবে ওমেগা আর, এটার উপরে হচ্ছে স্কোয়ার, যেহেতু বেগের উপরে স্কোয়ার ছিল, ডিভাইড বাই আর। ঠিক আছে,
তো সিম্পল একটু খেয়াল করো, এম এম এর জায়গায় থাকলো, দ্যাট ইজ কল আমি এটাকে স্কোয়ার করে দিলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, নিচে হচ্ছে আর। তো এখন তুমি বলবা যে ভাইয়া এখন ওই যে এই আরটা দিয়ে আরটা কাটা দিলে উপরে একটা আর থাকে, তাহলে এখানে সূত্র হয়ে যাচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ভাইয়া এটাই হচ্ছে মূলত এটাই হচ্ছে মূলত ভাইয়া আমাদের সেই টানটা, কাঙ্ক্ষিত টানটা, টানের সূত্র। সবাই একটু নোট করো, নোট করো সবাই একটু। আচ্ছা, তো দেখো এখন আমাদের যে ডিফিকাল্টিস সেটা সেটা হলো এই যে এখান থেকে আমাদের ওমেগাটা বের করতে হবে, এম আছে আর দেওয়া আছে, জাস্ট ওমেগাটা বের করতে হবে, অর্থাৎ আমাদের কৌণিক বেগটা বের করতে হবে। তো কৌণিক বেগ বের করার অনেকগুলা নিয়ম আছে, অনেকগুলা নিয়ম আছে। যেমন ওমেগা ইকুয়ালস টু আমরা জানি সিম্পল ভাবে যে ভাই 2 পাই ডিভাইডেড বাই এই যে টি, টিটা হচ্ছে তার পর্যায়কাল। আরেকটা জানি যে ওমেগা ইকুয়ালস টু ভাই যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে 2 পাই এফ। আরেকটা জানি যখন ভাই দেওয়া থাকবে যে সামথিং টাইমে সে এন তম বার ঘুরতেছে, দ্যাট ইজ কল 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে এই জিনিসগুলো আমরা জানি। তো দেখো তোমার কোনটা এখানে আসলে পড়তেছে, আমাদেরকে বলছে 6 সেকেন্ডে 30টা পূর্ণ গুণন দে, তাহলে আমার এই টাইপে আমাদের সূত্রটা পড়তেছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাইলে একটু খেয়াল করো তো, আমাদেরকে টার্ন বের করতে বলছে না, তাহলে আমরা একদম একসাথে সব বের করে ফেলি। তাহলে আমরা দেখো এখান থেকে টি ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস এখানে কি আছে বলো, একদম মান বসায় দেই। এম এর মান কত দেওয়া আছে 20 গ্রাম, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 10⁻³ তাহলে কেজিতে চলে গেছে। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া 2 পাই, এখানে আপনাকে দেওয়া আছে 30 বার ঘুরতেছে, তার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, দ্যাট মিনস 6 সেকেন্ড। স্কোয়ার করলেন ভাইয়া ভালো কথা, ইন্টু একটা আর দিয়ে দেন। আর এর মান কত দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে 5 মিটার। তো ভাইয়া 5টা বসায় দেন, এবার হিসাব করেন আনসার চলে আসবে। দেখো একটু বড় বাট ইজি, 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু দেখো 2 পাই ইন্টু 30 ডিভাইডেড বাই 6, এটার উপরে স্কোয়ার ইন্টু 5, তাহলে আনসার চলে আসে আমাদের 98.69। 98.69 মানে হচ্ছে 98.7, 98.7। ঠিক আছে, আমরা কি সবাই বুঝছি প্রবলেমটা, বুঝছি কি না বলো নিউটন? 98.7 একটু কি বুঝার কথা না সবার? আমি কিন্তু একদম ধরে ধরে সবকিছু বলছি, সো না বুঝার কিছু নাই। তারপরে যারা বুঝবা না তারা আমাকে কমেন্ট করে জানাবা আমাদের ক্লাসের নিচে। নেক্সট এই প্রবলেমটা আসছে সাস্টে 18-19-এ। কি বলছে দেখো, 3 কেজি ভরের একটি বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে এইটা। ওকে, সিম্পল ভাবে আমাকে একটা দেওয়া আছে জড়তার ভ্রামক। ওই অক্ষ থেকে 1.2 মিটার দূরত্বে অবস্থিত সমান্তরালে অক্ষের সাপেক্ষে, এই যে দেখো আরেকটা সমান্তরাল অক্ষ দেওয়া আছে যেটার সাপেক্ষে আমাদেরকে জড়তার ভ্রামক বের করতে বলছে। খুবই চমৎকার একটা প্রবলেম, এটাকে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। এই প্রবলেম গুলা দাবিতে একবার আসছে, সাস্টে বেশ কয়েক বছর পর পর রিপিট করে। দ্যাট মিনস তোমরা যারা 25-26 পরীক্ষা সেশনে দিবা তারা এটা পেতে পারো, এই টাইপের প্রবলেম গুলা। সো গুরুত্ব সহকারে দেখো। তো প্রথমে আমাদেরকে দেখো একটা দেওয়া আছে, সেটা কি, আমাদেরকে একটা জড়তার ভ্রামক দেওয়া আছে। তো জড়তার ভ্রামক আমরা জানি কি, অক্ষের সাপেক্ষে যদি একটা বস্তু আমরা চিন্তা করি, হ্যাঁ, এই মনে করো যে একটা বস্তু, হ্যাঁ, একটা হচ্ছে তোমার রেগুলার শেপ ছাড়া একটা বস্তু, ইরেগুলার শেপের একটা বস্তু, যেখানে আমরা অনেকগুলা পয়েন্ট নিতে পারি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টকে আমি বলতে পারি এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, এটা হচ্ছে M4, এটা হচ্ছে M5, তাই তো? তাহলে এখান থেকে এই বস্তুর এই যে এই যে তোমার অক্ষটা আছে, অক্ষ থেকে তার দূরত্বটুকু আমরা একটু হিসাব করি। এই কালার দেই, তাহলে এইটা, এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। সো আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে বলতে পারি এটা R1, সরি এটা R1 হবে না, এটা R1 হবে, এটা R2 হবে, এটা R3 হবে, এটা R4 হবে, এটা R5 হবে। অর্থাৎ দেখো জড়তার ভ্রামকটা আমরা এইভাবে বের করি যে তাদের প্রত্যেকটা পয়েন্টের ভর এবং তার ব্যাসার্ধের স্কয়ার এর যোগফলগুলা, এগুলাই হচ্ছে তার জড়তার ভ্রামক যে কোনো একটা ইরেগুলার শেপের ক্ষেত্রে। তো আমাদেরকে প্রথমে দেখো এখান থেকে তো আমরা জানি কি, এখান থেকে তো আমরা সিম্পলি বলে দিতে পারি যে আই ইকুয়ালস টু ভাইয়া হচ্ছে সামেশন অফ আই, সামেশন অফ এম আর স্কয়ার। ঠিক আছে, যেখানে আমি যদি আর এর মান আই দেই, তাহলে আই এর মানটা শুরু হবে মূলত 1 থেকে n পর্যন্ত। দ্যাট ইজ কল আমাদের সেই জড়তার ভ্রামকের সূত্র। বুঝছো, এটা হচ্ছে বেসিকটা আর কি। তো আমাদেরকে দিছে কি একটু খেয়াল করো, গিভেন ডাটা কি দিছে, আমাদেরকে দিছে একটা দেওয়া আছে আই এর মান, হুইচ ইজ কত, 2.5 কেজি, তারপর হচ্ছে মিটার স্কয়ার।
আমাদেরকে বলছে ওই অক্ষের সাপেক্ষে সমান্তরাল অক্ষের সাপেক্ষে এত মিটার দূরে আরেকটা অক্ষ কল্পনা করে ওইটার সাপেক্ষে আমার এটার জড়তার ভ্রামক বের করতে বলতেছে। তাহলে এই যে আই, মনে করো এই আইটা হচ্ছে এইটার ক্ষেত্রে দেওয়া আছে, তো এখন আমাদেরকে আরেকটা কল্পনা করে নিতে বলতেছে এইখানে। এই যে এটা হচ্ছে আরেকটা সমান্তরাল অক্ষ, যেটা কিনা আমাদেরকে বলতেছে যেটার দূরত্ব হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে 1.2, দ্যাট ইজ কল, এটা মানে আমি ধরে নিচ্ছি h ইকুয়ালস টু 1 ধরে নিব কেন, তারা দিয়ে দিছে 1.2 মিটার। এখন আমাকে বলছে এই অক্ষের সাপেক্ষে পুরো জিনিসটার জড়তার ভ্রামক বের করতে বলো। এখন আমাকে এইটা যেটা দেওয়া আছে এটা কিন্তু ইরেগুলার শেপের না, এটা একটা মান দেওয়া আছে, দ্যাট মিন্স ধরে নাও এটা রেগুলার শেপের কথা কল্পনা করে নাও। ওইটা রেগুলার না ইরেগুলার এটা আমাদের কনসার্নের বিষয় না, বুঝছো? তো শেপ ভেদে কিন্তু জড়তার ভ্রামকের মান চেঞ্জ হয়, গোলকের ক্ষেত্রে পাপা গোলক, তারপর নিরেট গোলক, এগুলো একটু শিখে নিবা, পরীক্ষা আসতে পারে। বাট থিঙ্ক করো আমাদের আই এর মান দেওয়া আছে একটা, তো আমাদেরকে বলছে ওইটা থেকে আরেকটা 1.2 মিটার দূরত্ব সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলতেছে। তখন আমরা কি করব? তখন সিম্পলি সূত্রটা কি হয় একটু খেয়াল করো, যে আই, যেটা সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা আমি ডাবল ড্যাশ দিয়ে দেই, এটা হবে আই প্লাস এম এইচ স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র, সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া। তো প্রথমটার মান তো দেওয়া আছে 2.5 প্লাস এম এর মান কত দেওয়া আছে 3 কেজি, ইন্টু এইচ এর মান কত 1.2 হোল স্কোয়ার। এই মানটা বের করে দাও, তাইলে তোমার খেলা শেষ। 2.5 প্লাস 3 ইন্টু 1.2 হোল স্কোয়ার, দ্যাট ইজ কল 6.82। তাহলে আমার খেলা এখানেই শেষ, 6.82। প্রবলেমটা কি বুঝছো কিনা? তো এই রিলেটেড প্রবলেম গুলো দেখে নিবা, আরো যত জায়গায় তুমি পাবা, বুঝছো? ইরেগুলার শেপ, রেগুলার শেপ, তারপর নিরেট গুলক, ফাঁপা গুলক, সিলিন্ডার, তারপর হচ্ছে একটা স্কেলের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য বরাবর, মাঝ বরাবর চিন্তা করলে কি হবে, সাইডে থাকলে কি হবে, দেখে নিও। এগুলো হচ্ছে তোমার বেসিক ক্লাস, একদম বেসিক জিরো লেভেলের। এগুলো তো এডমিশনের ক্লাসে দেখানো সম্ভব না, তাই না? এগুলোর হাজার হাজার ক্লাস আছে ইউটিউবে তোমাদের নানান ফেমাস ভাইদের, তো ওগুলো একটু দেখে নিও। আচ্ছা, দেখো এই প্রবলেমটা আসছে 17-18-তে। কি বলছে যে হাইড্রোজেন পরমাণুতে এম ভরের ই ইলেকট্রন চার্জযুক্ত ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান হলে ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? তো একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে মাথায় একটু চিন্তা করে দেখো তো, যখন আমাদেরকে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে আমাদেরকে বলে ঘূর্ণায়মান বা দুইটা চার্জের কথা বলে, তখন কিন্তু আমাদের সূত্র, কোন সূত্র কথা মাথায় আসে? কুলম্বের সূত্র, মনে আছে? যে এফ ইকুয়ালস টু দুইটা চার্জের ক্ষেত্রে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, এটাই তো সূত্র ছিল। তাহলে যেহেতু এখানে আমাদেরকে ত্বরণ বের করতে বলছে, তো এফ ইকুয়ালস টু আমরা আবার কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট মিনস কে ইন্টু Q1 Q2 দুইটাই তো ইলেকট্রন, তাই না? Q1 এটাও ইলেকট্রন, Q2 এটা হচ্ছে কি ইলেকট্রন, তাহলে Q1 Q2 মানে হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। ওকে, আবার এই যে কুলম্বের ধ্রুবক যেটা আছে, এটা সমান আমরা কি জানি? কুলম্বের ধ্রুবক আমরা জানি 1/4πε0, তাই তো? এটা তো আমরা জানি সবাই। তাহলে এটা এখানে তুমি বসায় দাও, যেহেতু তারা বসাইছে, তাহলে 1/4πε0 ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখান থেকে যদি এ শুধু রেখে দেই, তাহলে এখানে আসবে 1 বাই জাস্ট একটা এম। দ্যাট মিনস আমাদের রিঅ্যারেঞ্জ করলে আসবে, দেখো 4πε0 আর স্কোয়ার এম, উপরে হচ্ছে জাস্ট ই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এর মান। ওকে, তাহলে দেখো তো এখানে কোনটার সাথে মিলে, ই স্কোয়ার 4πε0 আর স্কোয়ার, এখানে হচ্ছে এম, এই যে এটা হবে আনসার। জাস্ট এখানে একটা জিনিস বাড়তি দিয়ে দিছে, সেটা হলো স্কোয়ার, এটা ভুল হবে, জাস্ট এম হবে, যে সবগুলোতে স্কোয়ার দেওয়া আছে, এডিটরে ভুল করছে এটা, সো আনসার হবে এটা। বোঝা গেছে? জিনিসটা কি ধরতে পারতেছো? জাস্ট মাথায় রাখো, দুইটা চার্জের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো অলওয়েজ কুলম্বের সূত্রটা, হ্যাঁ, যেটা তোমার অনেকটা মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে আমরা যে বের করছিলাম, যে মহাকর্ষীয় আকর্ষণ বলের ক্ষেত্রে ধ্রুবক ইউজ করে বের করছিলাম না, অনেকটা সেরকমই। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের রিলেশনটা করতে হবে ত্বরণের সাথে, যেহেতু সে একটা মোশনে ঘুরতেছে, তাহলে অবশ্যই তার মধ্যে একটা ত্বরণ থাকবে, ওই ত্বরণটা এইভাবে বের করা যায়। সিম্পল হিসাব, শাস্ত্রে কিন্তু এরকম জিনিস, ইজি ইজি জিনিস কিন্তু ঘুরে পেঁচায় দিয়ে দেয়, রিলেশন করে দেয় একটার সাথে আরেকটার, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার।
নেক্সট, এটা 17-18-তে আসছে একটা প্রবলেম। কি বলছে যে যদি অবস্থান ভেক্টর আর ভরবেগ পি ভেক্টর এবং উপযুক্ত বল এফ হয় তবে কৌণিক ভরবেগ এল, টর্ক টাউ এর রাশি অনুযায়ী কোনগুলো হবে। আচ্ছা, আমাদের অনেকগুলো জিনিস দিছে, একটু খেয়াল করো কি কি দিছে। আমাদেরকে দিছে হচ্ছে আর আর ভেক্টর মানে অবস্থান ভেক্টর, তারপর দেওয়া আছে পি ভরবেগ, তারপর দেওয়া আছে এফ, তারপর দেওয়া আছে এল, তারপর দেওয়া আছে কি টাউ, টাও দেওয়া আছে। তো এখন আমাদেরকে বলতেছে কি বের করার জন্য, এল এবং টাও, তাই তাই তো কৌণিক ভরবেগ। তো মাথায় রেখো কৌণিক ভরবেগটা কিভাবে বের করে, এই যে এল এর মানটা কিভাবে বের করে মনে আছে সবার, এল ইকুয়ালস টু হবে আর ক্রস পি, মুখস্থ জিনিস এগুলা, জাস্ট ক্রস গুণন হবে। আর টাও এর ক্ষেত্রে কি হবে, আর ক্রস এফ, সিম্পল জিনিস। তো আমরা এটা পড়ছিলাম না, আর এফ সাইন থেটা, সাইন থেটার সাথে হচ্ছে একটা একক ভেক্টর, জাস্ট এখান থেকে মুখস্থ জিনিসপাতি, এখান থেকে আমরা বলে দিতে পারি কোনটা মিললে আর পি আর এফ, আর পি আর এফ, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সূত্রগুলো একটু মাঝে মধ্যে দেখো, ওই যে আমি অ্যাপ্লিকেশন দেখাইছিলাম তোমাদের ভেক্টরের চ্যাপ্টারে, যে তোমার ভেক্টর গুণনগুলোর অ্যাপ্লিকেশন সরাসরি কোন কোন সূত্রতে আছে আমাদের, এগুলা দিয়ে দিছে এখন। বুঝছো তো এবার কেন জরুরি সবগুলা জিনিস সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ার। এগুলো কোথায় পড়বা, কোত্থেকে তুমি এই জিনিসগুলা পড়বা, থিওরি টাইপের জিনিসগুলা ইসাক স্যারের বই থেকে তোমার এনাফ তত্ত্ব দেওয়া আছে, বই থেকে পড়লেই তোমার 100% হয়ে যাবে, আর কোথাও এক্সট্রা করে দেখা লাগবে না অমুক তমুক বই। তাই তো বিশেষ করে দেখবা কি যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সারাংশ আছে না, ওগুলা দেখলেই কিন্তু তোমার হয়ে যাবে, এক্সট্রা করে আর কোথাও কিছু পড়া লাগবে না। দেখো এই প্রবলেমটা আসছে 17-18-তে এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। সাস্টে এই ধরনের প্রবলেম প্রায় সময় দিয়ে থাকে। কোয়েশ্চেন কি করছে দেখো, 4 কেজি ভরের একটি বস্তুর উপর চিত্র অনুযায়ী 3√2 এবং 4√2 মানের বল ক্রিয়াশীল। বস্তুটির ত্বরণ সর্বাংশে প্লাস এক্স অক্ষ বরাবর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ কল, এই যে তার এক্স অক্ষ বরাবর তার ত্বরণটুকু হচ্ছে এ এক্স ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। তো এইটা তৈরি করতে বলছে যে তার উপাংশ এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই কত প্রয়োগ করতে হবে, কত নিউটন। অর্থাৎ দেখো এক্স অক্ষ বরাবর এই যে ব্যবস্থা, এখানের মধ্যে ঘটনা কি ঘটছে দেখো, এখানে একটা বস্তু ছিল যেটাকে আমরা এইদিকে একটা বল এইদিকে একটা বলে সামথিং কোণে কোণে টানতেছি। এখন বলতেছে এক্স অক্ষ বরাবর 1 মিটার পার সেকেন্ড এই ত্বরণটা তৈরি করতে গেলে আমার তার উপাংশগুলো এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই এই মানটা কি হবে। প্রবলেম কি বুঝতে পারতেছো? প্রবলেম বুঝতে পারা মানে হচ্ছে 50% সলভ হয়ে যাওয়া। তো একটু খেয়াল করো, এখানে আমরা জানি কি, আমরা জানি যে কোনো একটা তোমার কোণে যদি কোনো একটা ফোর্স কাজ করে তাইলে তার একটা কাজ করবে নিচে, যেটাকে বলে আমার হচ্ছে অনুভূমিক উপাংশ কাজ করবে, আর আরেকটা কাজ করবে হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি উলম্ব উপাংশ। এটুক তো আমরা ক্লিয়ার, তাই না? তো একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে এদিকে আমার এফ অফ এক্স কাজ করবে আর এদিকে আমার কাজ করে এফ অফ ওয়াই। তো সিম্পল হিসাব আমরা জানি কি, যখন এটা মাথায় রেখো, প্রথমে একটা জিনিস শিখাই দিচ্ছি, একই দিকে যখন অনেকগুলো ফোর্স কাজ করবে তখন হবে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। ওকে, তো যদি আমরা জাস্ট এফ অফ এক্স কনসিডার করি, এক্স অ্যাক্সিস যদি আমরা কনসিডার করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি কি আছে খেয়াল করো, এখানে এফ অফ এক্স, তাহলে সে নিজে এই অক্ষ বরাবর আছে এফ অফ এক্স, ধরে নিচ্ছি আমরা এফ অফ এক্স একটা ফোর্স যেটা সবগুলো সমষ্টিকভাবে কাজ করে। তাহলে এই যে এফ অফ এক্স যেটা আছে এটা তার দিক বরাবর 0 ডিগ্রি করে কাজ করতেছে, দ্যাট ইজ কল এফ অফ এক্স কস 0 ডিগ্রি। তাই তো, বুঝো নাই? খেয়াল করে যে এফ অফ এক্স এদিকে কাজ করতেছে, আবার তার দিকটাও হচ্ছে এই দিক, তার মানে হচ্ছে তার মধ্যবর্তী কোণ কত, সেটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে কস 0 এখানে বসাচ্ছি, তাই না? তাহলে ওই হিসাবে এখানে এফ অফ এক্স হচ্ছে জাস্ট এফ অফ এক্স, তারপর প্লাস দেখো 4√2 কস কত হবে 45 ডিগ্রি, তাই তো? এই যে দেখো 4√2 এটার হচ্ছে অনুভূমিক উপাংশ হবে 45, আর এই যে এটা দেখো এটা কি হবে, মানে এটা হচ্ছে নিচে কাজ করতেছে ঠিক তার উল্টা দিকে, উল্টা দিকে হলে এটা হবে মাইনাস 3√2 কস আবার 45 ডিগ্রি। বোঝা গেছে? এখন একটু ক্যালকুলেশন করো, এখান থেকে আমরা দেখো লিখতে পারি ইকুয়ালস টু এম হচ্ছে 4 ইন্টু এই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ বলছিলাম না, তাহলে এখান থেকে আমার হবে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট ইজ কল এক্স অক্ষ বরাবর মানে এফ অফ এক্স এ অফ এক্স, তাহলে এদিকে হবে 4 ইন্টু 1 দ্যাট ইজ কল 4, মানে এক্স অক্ষ বরাবর
এ এক্স হচ্ছে 1 আর আলটিমেটলি এখানে থাকতেছে 4, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1। একটু কি বুঝছো এক্স অক্ষ বরাবর? জাস্ট আমরা কি করছি, উপাংশগুলো নিচ্ছি, এফ অফ এক্স 4√2 আর 3√2, একদম সিম্পল হিসাব। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এফ অফ এক্স এখান থেকে cos 45 মানে 1/√2, তাহলে 1/√2 আর হচ্ছে এই যে √2, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1/√2, এখানে থাকতেছে হচ্ছে 1/√2, এই √2 কাটা থাকতেছে হচ্ছে -3 আর এদিকে হচ্ছে 4 আছে। ওকে, তাহলে দেখো 4 -3, বুঝো কিন্তু এখানে কত 4, এখানে কত -3, তাহলে আলটিমেটলি এখানে কত থাকতেছে, তাহলে 4 আর -3 অ্যাকচুয়ালি হচ্ছে 1, তাহলে +1, ওকে, ইকুয়ালস টু 4। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 4 - 1, দ্যাট ইজ কল হচ্ছে 3। তাহলে সেমভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর থিঙ্ক করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এম এ ওয়াই, তাহলে এ ওয়াইয়ের মান তো 0, দ্যাট মিনস এ ইন্টু 0 মানে হচ্ছে আলটিমেটলি 0। ওকে, একটু খেয়াল করো, তাহলে এখন আমরা সব কিছু সেমই থাকবে। তো দেখো জিনিসটা হচ্ছে দুইটাই কিন্তু উপরের দিকে কাজ করতেছে, তাই না? কখন কারেন্ট নিয়ে যায় আল্লাহ জানে। দেখো দুইটা কিন্তু উপরে কাজ করতেছে, উলম্ব উপাংশ, এইটার উলম্ব অংশ এইদিকে, এইটার উলম্ব অংশ ওইদিকে, তাই তো? বুঝো নাই? বুঝছো কি না বলো? দেখো ওইটারটা উপরের দিকে, ওইটারটা উপরের দিকে, তাহলে দুইটাই হচ্ছে প্লাস হবে এখন, প্লাস। তাহলে দেখো এটা হবে 4√2 সাইন 45, এটা হচ্ছে কত প্লাস 3√2 সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে দেখো আলটিমেটলি √2 মানে সাইন 45 মানে 1/√2 আর 1/√2 আর √2 কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এফ অফ এক্স প্লাস 4 আর 3 7 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কল এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সরি এফ অফ এক্স ইকুয়ালস টু -7। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 3 - 7। বোঝা গেছে? একটু ঘোরানো পেছানো, বাট না বোঝার মতো কিচ্ছু না ভাই, কিন্তু একদম রুট লেভেল থেকে 0 থেকে বোঝাচ্ছি, সো না বুঝে যাবা কোথায়? ওকে, আশা করি সবাই প্রবলেমটা বুঝছো। তারপরও যারা বুঝবা না তারা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমরা কিন্তু যা পড়াচ্ছে এখান থেকে স্লাইড দেখে গেলেই তোমার সাস্টে ইনশাল্লাহ তুমি কমন পাবা, এবং আমাদের এখান থেকে মানে কমন আসে নাই এমন হয় নাই। সো তুমি একটু গুরুত্ব সহকারে পড়ো সবগুলা, দেখবা যে সব কিছু কমন পাবা এবং চান্স হবে তোমাদের ইনশাল্লাহ। ওকে, চলো দেখো এই প্রবলেমটা আছে 15-16তে, যে একটি বস্তুর বেগ দেওয়া আছে 8 সেকেন্ডে বৃদ্ধি পাইছে এত থেকে এত, তো আমাদেরকে বলছে গড় ত্বরণের মান কত। তো এই প্রবলেমটা অনেকেই পারবা না, পোস্ট করে করো তো দেখি কয়জন পারো। তো দেখো আমাদেরকে বলতেছে যে বেগটা v2 এবং v1 আছে আমাদের হাতে, যে v1 থেকে v2 হয়েছে, দ্যাট মিনস আমাদের বেগের পরিবর্তনটা হচ্ছে v2 - v1, তাই তো? মাথায় রাখো, আমরা পড়ছিলাম কি, এই জিনিসটা অনেকেই বুঝো না, আমরা পড়ছিলাম এই মনে করো যে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আমরা পড়ছিলাম অবস্থান ভেক্টর নির্ণয় করার সূত্রগুলো, মনে আছে? ভেক্টর চ্যাপ্টারে দেখাইছিলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তাহলে এখান থেকে মনে করো যে সে ফর এক্সাম্পল এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা। তো দেখো আমাদেরকে সিম্পল ভাবে যদি বলে দেয় যে ধরো এটা হচ্ছে আমাদের v1, এটা হচ্ছে আমাদের v2, তো আমরা এটা কিভাবে বের করতাম মনে আছে তো? কজনে মনে আছে? জাস্ট এখান থেকে যুক্ত করে দিতাম, দ্যাট ইজ কল আমরা কি করতাম বলতো? আমরা এই যে এখান থেকে মানটা বের করতাম সিম্পল ভাবে v2 - v1, মনে আছে বেসিকটা? আমি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে তোমাদেরকে দেখাই দিছিলাম। সো অলওয়েজ মাথায় রাখবা দুইটা ভেক্টর দিয়ে যখন আমাদের বেগের পরিবর্তন বের করতে বলবে, 2 নম্বরটা থেকে 1 নম্বরটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে আমাদের কি থাকে? আমাদের কি থাকে বলতো? এখানে থাকতেছে দেখো 4i + 2j মাইনাস, সরি এটা তো 2 নম্বরটা লিখতেছি না, 1 নম্বরটা লিখতেছি, এটা হচ্ছে 12i - 4j মাইনাস কত 4i - 2i 2j। তাহলে এখান থেকে দেখো 12 থেকে 4টা গেলে হচ্ছে থাকে হচ্ছে 8i, আর 4i 2 হচ্ছে 4 5 6j, ঠিক আছে? ওকে, তো আমাদেরকে বলছে ত্বরণ বের করার জন্য, তো ত্বরণ আমরা কিভাবে বের করব? a = del b / t। তাহলে del b এখানে কত পাইছি, এটাকে জাস্ট আমরা ম্যাগনিটিউডটা বের করব। ম্যাগনিটিউডটা বের করি কিভাবে? 8² প্লাস মাইনাস কত 6 হোল স্কয়ার,
তাহলে ডিভাইডেড বাই টি এর মান কত বলছে 8 সেকেন্ডে, তাহলে 8 সেকেন্ড বসাও ক্যালকুলেটরে। 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ভাগ 8 সেকেন্ড, দ্যাট মিনস 1.25, 1.25 এটা হচ্ছে আমাদের এর মান। বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝার কথা ভাই, সিম্পল জিনিস সিম্পল ভাবে করবা, কঠিন থিঙ্কিং করবা না কখনো পরীক্ষার হলে। নেক্সট দেখো আমাদেরকে বলছে এটা কবে আসছে, এটা সাস্টে 15-16-তে আসছে, বলছিলাম না সাস্টে আইয়া যাবৎকালে যা যা আসবে সব করাই দিব। তো দেখো আমাদেরকে বলছে এত নিউটন বল একটি ইলেকট্রনের উপর এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত। আচ্ছা তাহলে একটা বল আমাদের এত সেকেন্ড যাবত, তাহলে দেখো তো এই যেই তোমার বলটা আছে, এই যে বলটা মানে এই যে বলটা কাজ করতেছে এটা কত সেকেন্ড যাবত কাজ করতেছে, দেওয়া আছে কত 6 × 10⁻⁹ সেকেন্ড। এটা কি অনেক বড় সেকেন্ড নাকি অনেক ছোট সেকেন্ড? অবশ্যই বলবা যে ভাইয়া এটা আসলে অনেক ছোট একটা সময়, অনেক ছোট সময় 10⁻⁹, বুঝছো, অনেক ছোট সময়। তো যখনই তোমার মাথায় রাখবা এই ছোট সময়ের কথা বলবে, ঠিক তখনই তোমার মাথায় আসবে, মাথায় আসবে কি, মাথায় আসবে ভাইয়া তখনই আসবে তোমার ঘাত বল। ওকে, তো আমরা সূত্র কি জানতাম ঘাত বলের, যে এফ টি ইকুয়ালস টু এম ডেল ভি। আমাদেরকে বলছে কি বের করার জন্য বেগের পরিবর্তন, দ্যাট ইজ কল ডেল ভি ইকুয়ালস টু এফ টি ডিভাইডেড বাই এম। তাহলে এফ এখানে কত, এফ এখানে দেওয়া আছে 1.82, 1.82 ইন্টু 10⁻⁻ কত -19, -19 ইন্টু টি, টি এর মান কত দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই এম এর মান কত দেওয়া আছে, ইলেকট্রন বলছে না, তাহলে ইলেকট্রন বললে তো আমরা জানি এটা ইলেকট্রন ভর কত 9.11 ইন্টু 10⁻31। ওকে, তাহলে এটা কিভাবে করবো একটু দেখো তো। সিম্পল ভাবে 1.82 ইন্টু 10⁻⁻19 ইন্টু 6 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31। আনসার হচ্ছে 1198.68। তাইলে এটা হচ্ছে কত, প্রায় কিছু একটা ভুল করছি, আমাদেরকে বেগের পরিবর্তন বের করতে বলাতে আমরা কি কিছু ভুল করলাম নাকি? 1.82 ইন্টু 10⁻⁻19, তাহলে এফ টি 6 ইন্টু 10⁻⁻9, তাহলে 9.1 ইন্টু, ঠিকই তো আছে সবকিছু, তাহলে ভুল তো কিছু নাই। কি সমস্যা, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে কত 11 ইন্টু 10⁻, আমার মনে হচ্ছে যে এইটাতে কোনো একটা প্রবলেম আছে। ওকে, এটাতে মনে হয় অপশনে ভুল আছে আমি যতদূর জানি, তাহলে এটা হচ্ছে আনসার কত, এইটাই। ওকে, নেক্সট। তো দেখো এই প্রবলেমটা আসছে 15-16-তে সাস্টে। কি বলছে যে একটি মিটার গেজে 200 মিটার ব্যাসার্ধের রেল লাইনের বাঁকে ঘুরছে ঘন্টায় এত বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে দুটি রেল লাইনের উচ্চতার পার্থক্য কত। দেখো ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন আসছে সাস্টে, বুঝছো, হেলা করে কিন্তু লাভ নাই, প্রত্যেকটা টপিক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যাংকিং কোণের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে একটু চিত্র আঁকায় নিতে হবে। তো আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি, একটা দেখাইলে বাকি সবই পারবা। ওকে, তাইলে এই হচ্ছে তার এই যে একটু উপরে মানে কোণে আছে আর কি, এখান থেকে এই কোণে এসে আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে তার কোণ থিটা, আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে মূলত তার যে ডি যে দূরত্বটুকু। ওকে, আর এটা হচ্ছে তার উচ্চতা। তো এখন আমাদেরকে কি বলছে যে এত চলন্ত গাড়ির ক্ষেত্রে দুটি রেল লাইনের উচ্চতার পার্থক্য কত, যে এই এইচটা বের করতে বলতেছে। তো আমরা সূত্র কি জানতাম মনে আছে, tan থিটা ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, তাহলে একটু খেয়াল করো এখানে tan থিটা ইকুয়ালস টু হবে ভি এর মান কত, এখানে ভি এর মান দেওয়া আছে ঘন্টায় কত, ঘন্টায় দেওয়া আছে 50.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে মাথায় রেখো কোনো কিছুকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে জাস্ট আমরা 3.6 দিয়ে ভাগ করব, 3.6 দিয়ে ভাগ করবো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। এটা কেন হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে একটু বললো যে কেন আমার 3.6 দিয়ে ভাগ করা লাগে। তাহলে আনসার হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 14,
স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান কত এখানে 200 মিটার, 200 ইন্টু জি এর মান হচ্ছে 9.81, কোনো কিছু দেওয়া না থাকে, তাইলে এটা আনসার কত হয় 14 স্কোয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 9.81, আনসার হচ্ছে প্রায় হচ্ছে এখানে 0.1, টেন থিটার মান হচ্ছে 0. কত 101। ওকে, তো একটু খেয়াল করো তো, এখানে মাথায় রাখো জিনিসটা, যে এই জায়গাটা আছে, এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি যে টেন থিটা ইকুয়ালস টু কি বলতে পারি যে এইচ বাই ডি। এইচ বাই ডি মানে কি আমরা কি জানতাম, লম্ব বাই ভূমি, হ্যাঁ, লো ডিভাইডেড বাই ভূ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা সমান লিখতে পারি 0.1 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা কি জানি যে উপরেরটা লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি, তাই তো? এটা তো আমরা জানি সবাই, তাই না, যে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, দ্যাট ইজ কল, এই যে ডিটা আছে, ডির মানটা কি হবে, ডির মানটা এখানে কি হবে 1 হবে না, ডির মানটা এখানে 1 হবে না। তাহলে এখানে যদি 1 হয়, তাইলে একটু খেয়াল করো, এখান থেকে টেন থিটা সমান আমরা পাইছি যে 0.1 ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে আমরা ডির মানটা কত পাইছি, ডির মানটা হচ্ছে 1, তাহলে এইচ ইকুয়ালস টু হবে টেন থিটা ইন্টু 1, দ্যাট মিনস টেন থিটার মানে কত 0.1 ইন্টু 1, দ্যাট ইজ কল 0.1 আনসার। বোঝা গেছে? প্রবলেমটা কি বুঝছো? একদম সিম্পল প্রবলেম, গুড়া থেকে বুঝাইছি, না বুঝার কিছু নাই, গুড়া থেকে বুঝাইছি, না বুঝার কিছু নাই। নেক্সট দেখো, আমাদেরকে কি বলছে যে এত কেজি ভরের একটি গাড়ি এত বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে এত মিটার দূরে থামানো হলো, যদি রাস্তার ঘর্ষণজনিত বল এত হয় তবে ব্রেক জনিত বলের মান কত। এটা সাস্টে 14-15তে আসছিল, খুবই মজার একটা প্রবলেম এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। তো চলো আমরা চিত্র আঁকে বোঝার চেষ্টা করি জিনিসটা। ওকে, এই হচ্ছে আমার সেই রাস্তা, রাস্তার মধ্যে এই হচ্ছে আমাদের সেই গাড়িটা। ওকে, গাড়ির মধ্যে কি আছে, চাকা আছে মনে করো, এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে আরেকটা চাকা। ওকে, তো গাড়িটার ঘটনা কি করতেছে বলো, গাড়িটা এই যে সামনের দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। ওকে, সামনের দিকে যাচ্ছে। এখন অবশ্যই চিন্তা করো, এই যে তার পিছনের দিকে একটা কি কাজ করবে, তার ঘর্ষণ কাজ করবে না, দ্যাট ইজ কল এফ কে। আমরা এফ কে দিয়ে এটাকে প্রকাশ করতেছি। ওকে, আচ্ছা, তো আমাদেরকে বলছে যে এত মিটার দূরে থামানো হলো, মানে কি বলছে যে ব্রেক চেপছে, এত কেজি ভরের বেগে চলে, এই যে এই বস্তুটা হচ্ছে, মনে করো যে এই বেগে চলতেছে, দ্যাট ইজ কল 60 ডিভাইডেড বাই 3.6, ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এত মিটার বেগে চলতেছে, তাই তো? ব্রেক চাপছে, চাপার পরে সে কোথায় যেয়ে থামছে বলতো, সে থামতেছে মূলত এখান থেকে কত 50 মিটার দূরত্ব, 50 50। ওকে, এই তো ঘটনা। তাহলে বলছে যদি রাস্তার ঘর্ষণজনিত বল এত নিউটন হয় তবে ব্রেক জনিত বলের মান কত। তো একটু খেয়াল করো, এখান থেকে তার যে সামনের দিকে যাচ্ছে মোট যে ফোর্সটুকু, এটাই বের করে আমাদেরকে মানে আনতে হবে আগে, সবার আগে, মানে মোট যে ফোর্সে সে সামনের দিকে যাচ্ছে। তাহলে ওইটা বের করার জন্য আমরা আগে তার ত্বরণটুকু বের করে নিই, যেহেতু ত্বরণ দেওয়া নাই, আগে এটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমরা ত্বরণটুকু কিভাবে বের করতে পারি, যে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a এস, তাই তো আমার এস এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। সিম্পল। তাহলে দেখো, ভি স্কোয়ার মানে ভি এর মান কত, এখানে ভি এর মানটা দেওয়া আছে এই যে 60 ডিভাইডেড বাই 3.6, 60 ডিভাইডেড বাই 3.6, দ্যাট ইজ কল 16 পয়েন্ট কত 67 স্কোয়ার ইন্টু 2 ইন্টু কত 50, 50। তাহলে আনসার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50, দ্যাট ইজ কল, আমার মান দেওয়া আছে 2.77। ওকে, এটা হচ্ছে আমার এর মান। তাইলে একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো জাস্ট এখান থেকে এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এম এ, দ্যাট ইজ এম এর মান কত, এখানে এম এর মান দেওয়া আছে 500, 500 ইন্টু কত 2.77, তাহলে আনসার ইন্টু 500, দ্যাট ইজ কল 1300 কত 88.88, এটা হচ্ছে নিউটন। তো এখন একটা বাংলা কথা আমি তোমাকে বলি,
তার যে মোট যে বলটুকু আছে, এই মোট বলটা মানে নেট যে তার ফোর্সটা হবে, এটা হচ্ছে মূলত তার ঘর্ষণজনিত বল প্লাস তার ব্রেকজনিত বলের সমান। খেয়াল করো, তার যে মোট যেই তার বল, এটা সমান হবে কি তার ঘর্ষণ জনিত বল প্লাস তার কি হবে বলো, তার ব্রেকজনিত বলের যোগফলের সমান, তাই তো? তাহলে একটু আমাকে বলো, মোট বলটা হচ্ছে এফ, এটা তো আমরা জানা কথা। ঘর্ষণজনিত বল হচ্ছে এফ কে, প্লাস ব্রেকজনিত বলই তো আমাদেরকে বের করতে বলতেছে, তাহলে এটা আমরা ধরলাম এফ বি। তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করতে বলছে বলো তো, এই যে এই এফ বিটা বের করতে বলছে। তাহলে এফ বিটা যদি বের করি, তাহলে সিম্পল এফ বি ইকুয়ালস টু হবে এফ মাইনাস এফ কে, দ্যাট ইজ কল 1388.88 মাইনাস এফ কে এর মান কত দেওয়া আছে, এই যে এখানে আমাদের মানটা দেওয়া আছে, কিন্তু ব্রেকজনিত বলের মান দেওয়া আছে কত, এই যে 100 নিউটন মান দেওয়া আছে। তাহলে এখান থেকে জাস্ট 100 মাইনাস করো, তাহলে আনসার মাইনাস 100, দ্যাট ইজ কল 1288। তাহলে 1288 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1290 এর কাছাকাছি, তাই তো? এই মানটা হচ্ছে 1290 এর কাছাকাছি, একদম এক্সাক্ট মান পাবা না, মানে কাছাকাছি মানে একটা পাবা। তাহলে 1290 হচ্ছে আমাদের আনসার। বুঝছো জিনিসটা? বুঝছো কিনা বলো? দেখো, এটা ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে আসছে 20-21-এ। সো আমি তোমাদেরকে বলছিলাম যে রিলেটেড সেম টাইপের জিনিসগুলো দেখাবো যেগুলো আসার মতো। এটা খুবই একটা কনসেপচুয়াল প্রবলেম। 4 কেজি ভরের একটি পাখি গাছে বসে আছে, পড়তে অনেক মজা লাগে, ইজি প্রবলেম মনে হয়। 20 গ্রামের ভরের একটি গুলি এত বেগে পাখিটিকে আঘাত করলো, পাখিটি অনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায়? তো একটু খেয়াল করো, মনে করো যে এটা হচ্ছে একটা বুলেট, এটা কি একটা বুলেট, ওকে। আর এটা মনে করো যে একটা পাখি, এটা মনে করো যে একটা পাখি, ওকে। এটি উন্দুর হয়ে গেছে, যাই হোক, মনে করো যে এটা পাখি, না আঁকতে পারি না, কি করব। তো এটা হচ্ছে ধরে নিলাম তার ভর m1, এটার ভর হচ্ছে m2, এটার আদিবেগ হচ্ছে u1, এটার আদিবেগটা হচ্ছে u2। তাহলে বলছে পাখিটা স্থির অবস্থায় আছে, তাই না? তো আমরা স্থির অবস্থায় পরবর্তীতে বুলেটটা পরবর্তী ঘটনা কি করছে, যে এই যে এই হচ্ছে পাখি, পাখির ভিতরে বুলেটটা চলে আসছে, দেন তাদের মিলিত বেগটা কত এটাই বের করতে বলতেছে, তাই তো? সিনারিওটা কি বুঝছো? বুঝলে শেষ কাহিনী। m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2, তাদের মিলিত বেগের ভেলোসিটি হচ্ছে v। তাহলে m1, তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে এটাই হচ্ছে বোঝার বিষয়। এখানে তার পাখির ক্ষেত্রে তার যেহেতু শুরুতে 0 ছিল, 0, কিন্তু বুলেটের একটা বেগ ছিল। বুলেটের বেগটা কি ছিল বলতো? আদি বেগটা ছিল মূলত 200, তাই তো? এই যে এখানে দেওয়া আছে, এই যে 200 দেওয়া আছে, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলবো, আমাদের m1 হচ্ছে 4 কেজি ইন্টু 200, ওকে, 200 মিটার পার সেকেন্ড। এটা পাখির ভর লিখে ফেলছে, সরি, 20 ইন্টু 10⁻³ ইন্টু তার বেগটা হচ্ছে 200, ওকে, ইকুয়ালস টু 4 কেজি প্লাস 20 ইন্টু 10⁻³ গ্রামটাকে কেজিতে নিলাম, বি। তাহলে এখান থেকে আমাদের বিটা বের করতে হবে জাস্ট, তাহলে খেলা শেষ। এখানে কত আছে? 20 ইন্টু 10⁻³ ইন্টু 200, তারপর ডিভাইডেড বাই 4 প্লাস 20 ইন্টু 10⁻³। তাহলে আনসার হচ্ছে আমাদের 0.995 মিটার পার সেকেন্ড, ওকে। আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে এইটা। নেক্সট, এটা হচ্ছে বুয়েটে 11-12তে একটা প্রবলেম, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। খুবই ফ্যান্টাস্টিক একটা প্রবলেম, এটা তোমরা পোস্ট করে সলভ করো সবাই। এই হচ্ছে আমাদের সেই, ওকে, মনে করো যে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, হ্যাঁ, আর সূর্য মনে করো যে মাঝখানে আছে, এটা হচ্ছে সূর্য মনে করো যে মাঝখানে আছে, সূর্য, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, ওকে। কালারটা সবুজ দেই, তাহলে সূর্য রাগ করবে। তো একটু আমাকে বলো তো, একটু আমাকে জাস্ট তোমরা একটু বলো
এটা হচ্ছে তার কেন্দ্র, সূর্যের কেন্দ্র, আর এটা হচ্ছে সেই পৃথিবী, ছোট্ট একটা ওকে পৃথিবী, বোঝার সুবিধার্থে। তো এখন একটু খেয়াল করে আমাদের জানা দরকার এইখান থেকে, এই যে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের যে ব্যাসার্ধটুকু, এটার মান কত, এটাই আমাদেরকে জানতে হবে। একটু আমাকে বলো তো, কে পারবা? কমেন্ট করে জানাও। ফেসবুক, ইউটিউব যারাই দেখতেছো সবাই কমেন্ট করে জানাও। সূর্য থেকে পৃথিবীর কেন্দ্রের, মানে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এটা হচ্ছে আর ইকুয়ালস টু হবে 150 মিলিয়ন কিলোমিটার। ঠিক আছে, 150 মিলিয়ন কিলোমিটার। দ্যাট মিনস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার, মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6, আর একটা শূন্য, দুইটা শূন্য, 6 আর 7 8, 8 কিলোমিটার। ওকে, 6 7 8, বোঝা গেছে? বুঝছো তো? এটা তো সিম্পল জিনিস। এই যে মানে 150 কে 1.50 বললে একটা 100 গুণ করা লাগবে, তাই না? তো ওই 100টা ওইদিকে গুণ করলে অলরেডি 6 আছে মিলিয়নের, আর হচ্ছে এইদিকে 2, ওই হচ্ছে 8। তো আমরা সূত্র কি জানি বলো তো? আমাদেরকে বলছে গতি বের করার জন্য আমরা রৈখিক বেগের সাথে কণিক বেগের সম্পর্ক করব, যে v ইকুয়ালস টু ওমেগা আর। এটা তো আমরা সবাই জানি। আমাদেরকে বলছে পৃথিবীর গতি, তো আমরা ভিটা বের করব। তো এখন দেখো ওমেগাটা আমাদেরকে এখন একটু কৌশলে বের করে নিতে হবে। ওমেগাটা কি হবে? যেহেতু এখানে আমাদের পর্যায়কালটা জানা আছে, সো আমরা ওমেগার ওই ওই সূত্রটা ইউজ করবো, 2π/t ইন্টু আর। ওকে, এখন টির মানটা তো আমরা সবাই জানি যে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করে একবার কত দিনে? 365 দিনে, তাই না? তাহলে 365 দিনের ক্ষেত্রে, তো এখানে নেই, খেয়াল করো, 365 মানে 365, এটাকে যদি আমরা দিনে নেই 24 ঘন্টা, এটাকে যদি আমরা মিনিটে নেই 60, সেকেন্ডে নিলে আরো 60, শেষ। সেকেন্ডে বা এসে এককে নিয়ে নিলাম। এটা হচ্ছে 2π ইন্টু আর এর মানটা কত ছিল? 1.50 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 8 কিলোমিটার। ওকে, তাহলে যেটা আনসার বের হবে এটা কিলোমিটার পার সেকেন্ডে বের হবে। তাহলে 2π ইন্টু 1.50 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 365 ইন্টু 24 ইন্টু 360 ইন্টু 60, দ্যাট ইজ কল 30। আশেপাশে মান চলে আসে 30 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের বি এর মান। ওকে, 30-এর আশেপাশে মান আসে 30 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে তো জিনিসটা? বোঝা গেছে তো? এই যে স্পর্শক বরাবর যেটা, এটাই আমাদেরকে বের করতে বলছিল, দ্যাট ইজ কল বি। বুঝছি? তো দেখো এটা বুয়েটে আসছে কবে? 11-12-তে। ওকে, তো আমাদেরকে বলছে 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, বাতাসের ঘর্ষণ বল দেওয়া আছে, এটা উড়োজাহাজের উপর প্রযুক্ত নিট বল কত? তো একটু পোজ করো, সবাই পোজ করে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমাকে বলতো আনসারটা কি হবে। অনেকেই মাথা চুলকায়া নিচের এই তিনটা থেকে যে কোনো একটা আনসার দিবা, বাট আনসার একটাও না। ঠিক আছে, তোমরা ভুল চিন্তা করছো। রাইট থিঙ্কিং কি খেয়াল করো, এখানে বলছে যে স্থির বেগ বললে আনসার অলওয়েজ 0 হয়। জিনিসটা কিভাবে একটু খেয়াল করো, আমি তোমাকে ব্যাখ্যা সহ জিনিসটা বুঝাই দিচ্ছি। অনেকগুলো ফোর্স আছে না এখানে, তো আমরা কি জানতাম যে অনেকগুলো ফোর্স থাকলে সেটা হবে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাই তো? তাহলে এম ইন্টু এ মানে হচ্ছে বি বাই টি। তো এখানে আমাদেরকে বলছে বি এর মানটা কত? 0। তাহলে একটু খেয়াল করো, এম ইন্টু এটা 0, দ্যাট মিনস আলটিমেটলি এটার মান আসতেছে 0। তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0, আজীবন এটা 0 থাকবে। তাহলে নেট ফোর্সটা কি হবে? 0। নেক্সট, এটা কুয়েটে আসছে 15-16-তে একটা প্রবলেম। আমাদেরকে বলছে কি যে একটা ইলেকট্রনের পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে এত অ্যাংস্ট্রম। মাথায় রাখো 1 অ্যাংস্ট্রম সমান কি? 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, তো একটি বৃত্তাকার পথে আমাদেরকে বলছে যে এত বেগে প্রদক্ষিণ করে, তো আমাদের বলছে কেন্দ্রমুখী বলের মান কত। তো মাথায় রাখবা এখানে সবকিছু দেওয়াই আছে। কেন্দ্রমুখী মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রে সূত্র কি ছিল? এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, সবগুলা মান দেওয়া আছে, জাস্ট তোমরা সলভ করে আনসারটা বের করবা। আর এখানে জাস্ট এককটা পরিবর্তন করবা। এটা হোমওয়ার্ক থাকলো, সবাই করে সাবমিট করবা মানে কমেন্ট করবা আর কি। নেক্সট বলছে কি, এত ভরের একটি পাথর খণ্ডকে এত মিটার লম্বা একটি সুতার প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার ঘোরালে, তাহলে এটা আমি কি তোমাদের হোমওয়ার্ক দিব? সেম টাইপের একটা কোয়েশ্চেন করাইছিলাম, একদম হুবহু সেম। এই যে দেখো আমাদেরকে বলছে প্রতি মিনিটে কয়বার বলছে?
90 বার। তাহলে এখান থেকে তোমার কাজ হচ্ছে এই যে এই ওমেগাটা বের করাটা। তাহলে এটা হবে, দেখো ওমেগাটা কিভাবে বের করবো, যে 2 পাই, সূত্র ইউজ করবো এখন n/t, কারণ আমাদেরকে সামথিং সেকেন্ডে সামথিং বার ঘোরাটা দেখাইছে। কত বলছে যে 90 বার ঘুরতেছে কয় মিনিটে, 60 মিনিটে। তাহলে বাকি কাজটুকু তো তোমার জন্য ইজি, টি ইকুয়ালস টু কি ছিল, m ওমেগা স্কয়ার r। তাহলে এটা জাস্ট মানটা বসাই দিলে তো সবগুলো হয়ে যায়। হোমওয়ার্ক থাকলো তোমাদের, হোমওয়ার্ক থাকলো, এটাও সাবমিট করবা কমেন্টে, কমেন্টে সাবমিট করবা। ওকে, সেম প্রবলেম। নেক্সট দেখো, এই প্রবলেমটা আসছে কুয়েটে 11-12-তে। 22 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.25 ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে, এই যে দেখো আবার কম সেকেন্ডের কথা বলছে। তো আমি তোমাদেরকে অলরেডি একটা প্রবলেমে দেখাইছিলাম, যখনই তোমাকে বলবে ছোট্ট সময় মানে অল্প সময়, তখন এটা ঘাত বল হবে, তখন সূত্র ইউজ হবে এইটা। তাহলে এই সূত্রটা তুমি সরাসরি এখানে ইউজ করতে পারবা কিনা বলো তো, সরাসরি এখানে ইউজ করতে পারবা কিনা, সরাসরি ইউজ করতে পারবা। আমাদের বলছে কর্তৃক বল কত, তাহলে সিম্পল ভাবে যে এফ টি ইকুয়ালস টু ছিল আমাদের এম ডেল বি, দ্যাট ইজ কল এফ ইকুয়ালস টু হবে এম ডেল বি ডিভাইডেড বাই টি। তাইলে মাথায় রাখো, এই যে আমাদের এখান থেকে যে বারবার কোয়েশ্চেন আসতেছে, তো এটাকে আমি অনেকগুলো স্টার দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এখান থেকে তোমার একটা প্রবলেম 100% পাবা। ঠিক আছে, 100% পাবা, 100% পাবা। টুকে রাখো জিনিসটা, তো মানগুলা বসাও, আনসারটা বের হয়ে চলে আসবে। জাস্ট মানগুলো অ্যাপ্লাই করে আনসার বের করবা। তো এই কাজটা তো আমার করার দরকার নাই, একটু কাজ তো সবাই পারবা। নেক্সট দেখো, এটা কবে আসছে, এটা আসছে কুয়েটে 16-17-তে। একটি বস্তু স্থির অবস্থায় ছিল, এত নিউটন বল এর উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তারপর আর কোনো কাজ করলো না। বস্তুটি এরপর 6 সেকেন্ডে এত মিটার দূরত্ব গেল। তাহলে বস্তুটা 6 সেকেন্ডে এত মিটার দূরত্ব গেছে, বস্তুটির ভর কত, তাই তো। তো ভরের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট ইজ কল এম ইকুয়ালস টু এফ এম ডিভাইডেড বাই এ, তাই তো। তাহলে এখান থেকে আমাদের দেখো, আমরা একদম রুট থেকে আগাবো, যেটা বের করতে বলবে ওইখান থেকে আগাবো। তাহলে এখান থেকে আমার এমটা মূলত কি, এমটা মূলত হবে এখানে, এমটা হবে এফ ডিভাইডেড বাই কত, এ। ওকে, তো এফটা এখান থেকে আমাকে বের করতে হবে। এফ এর মান দেওয়া আছে কত, 60 নিউটন। ওকে, এফটা তো বের করাই আছে 60 নিউটন, সো আমাকে এর মানটা বের করতে হবে। তো এর মান বের করতে আমাদের কি কি লাগে, এ ইকুয়ালস টু আমরা জানি বি ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমার এটা বের করতে বি এর মানটা লাগে, তো বি সমান আমরা কি জানি, এস বাই টি। বি তো আমাকে বলেই দিছে না যে 6 সেকেন্ডে 52 মিটার যাচ্ছে, তাহলে 52 ডিভাইডেড বাই 6, তাহলে এটার কত আসে আনসার, আনসারটা কত আসে বলো, 52 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ কল 8.67, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বি পাইছি, তাহলে 8.67। ওকে, তো আমাদেরকে বলছে কত সেকেন্ড ধরে কাজ করছে, 5 সেকেন্ড ধরে। তাহলে 5, এখানে আবার 6 দিয়ে ভাগ করবা না, 6 দিয়ে তুমি ওইটা ভাগ করবা, বাট এখানে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ ত্বরণ যত সময় ধরে হচ্ছে অত সময় দিয়ে তুমি ভাগ করবা, ভাগ 5। তাহলে আনসার হচ্ছে এখানে 1.73। তাহলে ওই পুরো জিনিসটাকে 16 দিয়ে ভাগ আনসার করে দিবা, তাহলে আনসারটা চলে আসে 9.23। ওকে, 9.23 মানে হচ্ছে এই যে এই আনসারটা, এটা হচ্ছে আনসার। কেউ যদি এই জায়গাটাতে ভুল করে, খেয়াল করো, এই জায়গাটাতে ভুল করে 6 দিয়ে ভাগ করো, তাহলে আনসার যেটা আসবে 8.6 ডিভাইডেড বাই 6 আর 16 ডিভাইডেড বাই আনসার, তখন তার আনসার আসবে হচ্ছে এইটা 11.0 সামথিং। কিন্তু সুন্দর মতো তুমি 0 পাবা পরীক্ষার হলে। কেন তুমি এটা দিয়ে ভাগ করতে হবে, জিনিসটা কি বুঝছো, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, একটা লিফট এত মিটার ত্বরণে নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তির ভর দেওয়া আছে এত, তো যে বল অনুভব করবেন সেটা বের করতে বলতেছে। তো লিফটের ক্ষেত্রে আমি অনেকবার তোমাদেরকে প্রবলেম দেখাইছি, এখন আবার আরেকবার দেখাচ্ছি, যেহেতু আমার কাজই তোমাদেরকে দেখানো। এই যে মনে করো একজন ব্যক্তি এখানে আছে, মনে করো, ঠিক আছে, পা অনেক লম্বা, হালকা পাতলা একজন ব্যক্তি আছে, মনে করো আমার মতো। তো লিফটের ক্ষেত্রে কি কি ঘটনা এখানে ঘটতে পারে, উপরে একটা দড়ি টাঙানো থাকে, তাই তো, সোজা না হলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। উপরে একটা দড়ি থাকে, নিচে একটা দড়ি থাকে, তাই তো, টানাটানি করে। তো একটু খেয়াল করো তো এখানে, জাস্ট জাস্ট একটু খেয়াল করো, এইখানে
এই যে নিচে তার কি কাজ করে, নিচে তার কাজ করে হচ্ছে ডাব্লিউ, দ্যাট ইজ কল তার ভর ইন্টু জি মানে ওজন। আর এখানে তার কাজ করে হচ্ছে টান, সুতার টান বা দড়ির টান। বোঝা গেছে? বোঝা গেল। এখন তার মধ্যে অবশ্যই একটা ত্বরণ সৃষ্টি হবে, যখন সে যাতায়াত করবে ত্বরণ সৃষ্টি হবে। তো সে মূলত দুই ভাবে মোশন করে, একটা মোশন হচ্ছে সে মানে আপের দিকে যাবে, একটা হচ্ছে সে ডাউনের দিকে যাবে, ডাউন যাবে। ওকে, দুই ক্ষেত্রে সূত্র কি হবে, আমি কি সূত্রটা তোমাদেরকে একটু প্রতিপাদন করে দেখাবো? সুযোগ হয়েছে যখন একটু দেখায় নি। একটু খেয়াল করো তো, যখন সে নিচে নামে মানে আপ হয়, সরি মানে ডাউন হয়, যখন মানে নিচে নামতেছে, নিচে নামলে ডেফিনেটলি তার ওজনটা তার এই টান থেকে বেশি হওয়া লাগবে। তাহলে যখন আমরা জানি একটা পয়েন্টে অনেকগুলো ফোর্স কাজ করে, তখন এফ ইকুয়ালস টু হবে এম এ, মানে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ হবে। এটা আমরা অনেকক্ষণ ধরে শিখাই আসতেছি। তো এটা যদি হয়ে থাকে তাহলে দেখো এই যে এই এফটা, তাহলে অবশ্যই ওজনটা বেশি হবে, কারণ নিচে নামতেছে, ওজনটা বেশি হওয়া লাগবে। তাহলে ওজন মাইনাস তার উপরের টানটা, ওজন মাইনাস তার উপরের টানটা, টানটা ইকুয়ালস টু কি হবে এম এ। তো দ্যাট ইজ কল, দেখো টান ইকুয়ালস টু হবে, টান ইকুয়ালস টু হবে ডাব্লিউ মাইনাস এম এ। ওকে, তাহলে এখান থেকে আমরা জানি কি, এখান থেকে আমরা জানি ডাব্লিউ মানে হচ্ছে এম জি, আর এখানে হচ্ছে এম এ। দ্যাট মিনস এম কমন নিয়ে আসলে এখানে হবে জি মাইনাস এ। তাহলে দেখো যখনই আমাদেরকে বলবে নিচে নামতেছে তখন এটা মাইনাস হচ্ছে, যখন উপরের কথা বলবে, উপরে উঠতেছে যখন বলবে, তখন আমরা অবশ্যই জানি যে টানটা অবশ্যই তার ওজন থেকে বেশি হওয়া লাগবে। তখন সামেশন অফ এফ হবে টি মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু এম এ। তখন টি ইকুয়ালস টু হবে ডাব্লিউ প্লাস এম এ। তখন আমরা এমটা যদি কমন নিয়ে আসি তখন জি প্লাস এ হবে। বোঝা গেছে? তাইলে যখন আমাদের আপের কথা বলবে তখন হবে পজিটিভ, যখন আমাদের ডাউনের কথা বলবে তখন হবে নেগেটিভ। সোজা বাংলার কথা। এবার প্রবলেম সলভ করি। আমাদেরকে বলছে কি নিচে নামতেছে, নিচে নামতেছে মানে হচ্ছে মাইনাস হবে। তো কত বল অনুভব করবেন? তাহলে বলটা কত অনুভব করবেন বলো? এফ ইকুয়ালস টু হবে, যেহেতু আমাদের নিচে নামতেছে, তাহলে হবে এম ইন্টু জি মাইনাস এ। ওকে, তাহলে এম এর মান কত? এখানে এম এর মান দেওয়া আছে 65 ইন্টু 9.8 মাইনাস 1। ওকে, তাহলে 65 ইন্টু 9.8 মাইনাস 1, তাহলে আনসার হচ্ছে 527, সরি 572, 572। ওকে, 572, এই যে এত নিউটন। বুঝছো কিনা বলো? সিম্পল কথা, আবার লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। যে সূত্র হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু এম জি প্লাস মাইনাস এ। ওকে, তো যখন তোমার ডাউন হবে, ডাউন হইলে তোমার মানটা হবে নেগেটিভ, আর যখন তোমার আপ হবে, আপ হলে মানটা হবে পজিটিভ। শেষ। নেক্সট, এটা আসছে তোমার বুয়েটে 15-16তে একটা প্রবলেম। 5 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটির নিম্নমুখী ত্বরণ এত হবে? ঠিক আছে, তো আমাদেরকে বলছে বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, ঠিক আছে, এটাও কিন্তু লিফটের মতো একটা প্রবলেম। তো আমাদেরকে বলছে কত বল প্রয়োগ করলে বস্তুটির নিম্নমুখী ত্বরণ এত হবে। ঠিক আছে, আচ্ছা, তো নিম্নমুখী বল দ্যাট ইজ কল, মাথায় রাখো একটা বস্তু মনে করো যে এখানে আছে, তো তার মধ্যে কতটুকু বল আমি ক্রিয়েট করলে তার নিম্নমুখী কি বলছে, তার নিম্নমুখী নিম্নমুখী ত্বরণ কত হবে, এর মানটা হবে কত 4 মিটার আর সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, তো আমরা জানি কি সামেশন অফ এফ ইকুয়ালস টু কি এম এ। ওকে, তাহলে এখানে এম ভরটা দেওয়া আছে কত 5 কেজি ইন্টু এর মানটা কত 4, সিম্পল হিসাব। এখন নিম্নমুখী বলছে তাই না, তাহলে ওজনটা নিচে কাজ করবে, দ্যাট ইজ কল ডাব্লিউটা বেশি হবে, মাইনাস আমাদেরকে এই এফটা বের করতে বলছে, তাহলে উপরে তার একটা ফোর্স কাজ করবে না, এই যে উপরে একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ কল এফ অথবা টি, আর নিচে কাজ করতেছে তার ওজন, তাহলে ওজন মাইনাস এফ ইকুয়ালস টু হবে 4×5 = 20, দ্যাট ইজ কল এফ ইকুয়ালস টু হবে ডাব্লিউ মাইনাস 20। তাহলে ডাব্লিউ এখানে কত এমজি, এমজি মাইনাস 20, দ্যাট ইজ কল তার ভর কত, ভর হচ্ছে 5 ইন্টু 9.8 মাইনাস 20, আনসার কত 5 ইন্টু 9.8 মাইনাস 20, 29, 29, আনসার হচ্ছে কত 29, 29 ডাউনওয়ার্ডস হবে, আপওয়ার্ড তো হবে না।
যেহেতু আমরা নিচের দিকে প্লাস ধরছি না, মানে ওজনটা বেশি মানে প্লাস ধরছি, তাহলে ডাউনওয়ার্ডস হবে। মাথায় রেখো, ডাউনওয়ার্ডস এবং আপওয়ার্ডস এর মধ্যে কাহিনী আছে। আমরা তো ওজনটাকে পজিটিভ ধরছি নিচের দিকে, আবার মানটাও পজিটিভ আসছে, তাহলে ডাউনওয়ার্ডস হবে। নেক্সট, এটা হচ্ছে রুয়েটে 15-16তে একটা প্রবলেম। বলছে 10 কেজি ভরের পড়ন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাধা এত। তো এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেম প্রবলেম লিফটের মতো। আবার বলছে এত পড়ন্ত বস্তুর ত্বরণ কত হবে বাতাসের বাধা দেওয়া আছে। আগে ছিল ত্বরণ দেওয়া ছিল, এফ বের করছি, এখন আমাদের এফ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলতেছে। দ্যাট ইজ কল হোমওয়ার্ক। সবাই এটা করে সাবমিট করবা, সবাই করবা, সবাই নিজে নিজে করো। নেক্সট, ওকে, দেখো এটা খুবই একটা মজার প্রবলেম। এই প্রবলেমটা অনেকবারই আমি সলভ করে দিয়েছি তোমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সমান ভর বিশিষ্ট তিনটি বর্গখণ্ড দেওয়া আছে এবিসি ধরি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। তো খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে, সিতে এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ডটি বি এর উপর মোট বল কত। আচ্ছা, তো দেখো প্রথমত হচ্ছে আমরা মোট হিসাব করলে মোট মোট যেই ব্যবস্থাটা আছে ওইটার আমরা ত্বরণ বের করি। দ্যাট ইজ কল এফ ইকুয়ালস টু এম এ, তাই তো? তাহলে এম এখানে কি হবে, M1 M2 M3, পায়ে ব্যথা করতেছে ভাই। তাহলে এখানে সবগুলা ভর যেহেতু সেম, তাহলে এখানে হবে 3m ইন্টু এ, এটা হচ্ছে এফ। তাহলে এ এখান থেকে হবে এ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই 3m, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো, আমাদেরকে বলছে যে বি এর উপর প্রযুক্ত বল। তো একটু মাথায় একটু একটু জাস্ট ভিজুয়ালাইজ করলেই তোমাদের আনসার শেষ। এই যে এখানে বিটা আছে, এদিকে তাকে সি টানতেছে, এদিকে তার এ টানতেছে। তাইলে একটু খেয়াল করো, এর উপর প্রযুক্ত বল মানে কি, সি এইদিকে কাজ করতেছে আবার এ এইদিকে কাজ করতেছে, তাই না? মানে আমি যদি তাকে টানতে চাই, মাথায় একটু নাও ভালো করে, কি বলছে যে সি কে এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়, ঘর্ষণ উপেক্ষা করলে বি এর উপর প্রযুক্ত বল। তাহলে আমরা সিটাকে টানতেছি, তাহলে সিটাকে টানা মানে কি, দেখো এই বি যেটা আছে, এই বিটা এর বলো, এর যে বলটা আছে ওইটাও অনুভব করবে, আবার এর থেকে যে বলটা আছে ওইটাও অনুভব করবে। তার মানে বিটা সাধারণত সি সি যে ভরটা আছে এটাকে অনুভব করতেছে, এর যে ভরটা আছে এটাকে অনুভব করতেছে। তাহলে অবশ্যই এখন আমাদের যে সূত্রটা হবে, এখন এফ ইকুয়ালস টু অবশ্যই 2m এ হবে, যেহেতু সে দুইটার ভর তোমার অনুভব করতে পারতেছে। তো এখন আমাদেরকে বলছে কি মোট বল, তাহলে এফ ইকুয়ালস টু হবে 2m ইন্টু এর তো আমরা পাইছি এফ ডিভাইডেড বাই 3m, তাহলে mm কাটা, দ্যাট ইজ কল টুয়াইজ এফ ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে ভেক্টর এটা, তাহলে টুয়াইজ এফ ডিভাইডেড বাই 3, বুঝছো? নেক্সট, দেখো এটাও ডিউতে আসছিল 14-15তে। সাম্যাবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 M2 ভরের দুইটি বস্তুতে ভাগ হলো, ভর দুটি একে অপরের থেকে যথাক্রমে এত বেগে দূরে সরতে লাগলো আমাদেরকে V1 বাই V2 এর। তো আমাদেরকে মনে করো যে একটা বস্তু, এ একটা বস্তু, তো বিস্ফোরণের পরে দুইটা দুই দিকে যাওয়া শুরু করছে, দ্যাট মিনস এটা এইদিকে আসা শুরু করছে, এটা এইদিকে যাওয়া শুরু করছে। তাহলে আমার যদি এটা ভর হয় M1, এটা ভর হচ্ছে M2, এটার ভি যদি হয় V1, এটা ভেগ যদি হয় V2, তাই তো? এটাই তো আমাদেরকে বের করতে বলতেছে। শুরুতে স্থির ছিল, তাই না? সাম্যাবস্থায় বস্তু বিস্ফোরিত হয় মানে সাম্যাবস্থায় ছিল। তো একটু মাথা রেখো, এইদিকে যদি আমি তোমার পজিটিভ ধরি, এইদিকে যদি আমার পজিটিভ ধরি, তাহলে এইদিকে হবে তার নেগেটিভ মানটা। দ্যাট ইজ কল, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে জাস্ট পজিটিভ। বোঝা গেছে? তো আমরা সূত্র কি জানতাম, M1 V1, আচ্ছা আদি বেগটা সহ লিখি, M1 E1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে তাদের যে আদি বেগগুলো আছে এগুলো অবশ্যই জিরো হবে, কারণ শুরুতে তারা সাম্যাবস্থায় ছিল। পরে একটু খেয়াল করো, M1 V1টাকে আমরা পজিটিভ ধরছি নাকি? না, আমরা V1টাকে নেগেটিভ ধরছি। তাহলে এটা হচ্ছে মাইনাস V1 প্লাস M2 ইন্টু এটা হচ্ছে V2। ওকে, তাহলে সিম্পল ভাবে আমরা বলতে পারি যে M1 V1 ইকুয়ালস টু M2 V2, দ্যাট ইজ কল, আমাদেরকে বলছে V1 বাই V2 বের করতে। V1 ডিভাইডেড বাই V2 মানে হচ্ছে, খেয়াল করো গুণ আছে M1 এর সাথে, তাহলে এটি নিচে হবে M1,
এটা হচ্ছে m2, তাহলে আনসার হচ্ছে কত বলো? আনসার হচ্ছে m2 ডিভাইডেড বাই m1। আনসার হচ্ছে m2 ডিভাইডেড বাই m1। সিম্পল ম্যাথ ডিউতে আসছে, বাট অনেকেই পারো না পরীক্ষার হলে। নেক্সট দেখো, এটাও একটা খুবই কনসেপচুয়াল প্রবলেম, এবং এই প্রবলেমটা নিজেরা একটু করার চেষ্টা করো। এটা অনেক কিছু বোঝার আছে এখানে, অনেক কিছু জানার আছে। কি বলছে দেখো, ডিউতে আসছে প্রবলেমটা 18-19-এ, যে 5 নিউটন একটি অনুভূমিক বল একটি এত কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। তো ভিজুয়ালাইজ করে নাও সাথে সাথে, যাতে প্রবলেমটা সলভ করতে ইজি হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা আয়তাকার বস্তু, যেটাকে ধাক্কা দিচ্ছে কে? একটা সামথিং নিউটন বলের ফোর্স। তাহলে আমাদেরকে এই বল এত কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল। ওকে, যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে এগুলো দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে মিটার পার সেকেন্ড এককে বস্তুটির, মিটার পার সেকেন্ড স্কয়ার এককে বস্তুটির ত্বরণ কত হবে? আচ্ছা, তো বস্তুটা যে ধাক্কা দিচ্ছে, তাহলে সে তো মুভ করতে পারবে, এদিকে মুভ করতে পারবে না? হ্যাঁ, কি মনে হয় বাচ্চারা? এই যে এদিকে মুভ করতে পারবে না, এদিকে মুভ করতে পারবে না? অবশ্যই মুভ করতে পারবে, এদিকে ওইদিকে মুভ করতে পারে। তো আমরা এখানে কি করছি, মানে আমাদের কি করতে বলছিল? আমাদেরকে মূলত এখানে একটা ফোর্স দেওয়া হয়েছিল। ফোর্সটা কত? ফোর্সটা হচ্ছে 5.0 নিউটন। তাহলে মাথায় রাখো, নিশ্চয়ই তার উল্টা দিকে একটা কি কাজ করবে? যেই ফোর্সটা ওইদিকে দিছি, তার উল্টা দিকে একটা, তার আর কাজ করবে না? তার, হ্যাঁ, বিপরীতমুখী বলটা, এটা তো সবাই জানে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে। তাহলে এটা হচ্ছে আর। এখন এটা তো এভাবে এইভাবে কি করবে? মুভ করবে। তাহলে ডেফিনেটলি, যেহেতু গ্রেভিটির কারণে এটা নিচে নামবে, তাহলে তার উল্টা দিকে, ওইদিকে তার কি কাজ করবে? একটু মাথা খাটায় আমাকে বলো, মাথা খাটায় আমাকে বলো, মাথা খাটায় আমাকে বলো। পাইছো? যেহেতু সে নিচে, গ্রেভিটির কারণে নিচে, যেহেতু একটা ভর আছে তার, তাহলে নিচে তার একটা গ্রেভিটির কারণে নিচে নামবে, তাহলে উপরের দিকে তার কি কাজ করবে? উপরের দিকে তার কাজ করবে এফ অফ কে, দ্যাট ইজ কল ঘর্ষণ, ঘর্ষণ বল, তাই না? মনে করো যে, তোমাকে কিভাবে বুঝাই আমি, এই মনে করো যে ফল, আয়তাকার বস্তু কি আছে এখানে? কিচ্ছু নাই। এই মনে করো যে আয়তাকার, এটাকে এখানে আছে, তো এইভাবে এইভাবে মুভ করতেছে, এইভাবে। তো এইভাবে মুভ করলে যখন নিচে নামবে, জিনিসটা তো উপরে ওঠার কথা না, কারণ উপরে কোনো ফোর্স নাই। নিচে তার গ্রেভিটির কারণে নিচে নামবে, তাহলে অবশ্যই তার উল্টা দিকে তার কি কাজ করবে? তার ঘর্ষণটা কাজ করবে। বুঝতে পারছি? তাহলে এটা যদি আমাদের সিনারিও হয়ে থাকে, তাহলে আমরা একটা জিনিস আজীবন জানি, সেটা হলো, দেখো এখানে আমার দেওয়া আছে মিউ এস। মিউ এস নিয়ে আমাদের কোনো কাজ নাই, মিউ কে নিয়ে আমাদের কাজ, কারণ আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক লাগবে, যেহেতু সেটা গতিশীল। তাহলে মিউ কে আমরা আজীবন জানি যে এফ কে ইকুয়ালস টু হবে মিউ কে ইন্টু আর। মাথায় রেখো। এখন যেহেতু এই বরাবর অনেকগুলা ফোর্স কাজ করতেছে, মানে নিচে তার আবার কি কাজ করতেছে? ওজনও তো কাজ করতেছে না? এদিকে তার ওজন কাজ করতেছে না? এদিকে তার ওজন কাজ করতেছে, দ্যাট ইজ কল mg। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সামেশন অফ f ইকুয়ালস টু m a, তাই তো? কিছু ভুল করলাম? করলাম না। ওকে, আমাদেরকে এটাই বের করতে বলছে। তো এই এফটা আছে দেখো, তার ওজন কাজ করতেছে নিচে, w মাইনাস উপরে কাজ করতেছে মাইনাস, এই যে তার ঘর্ষণ গুণাঙ্ক, মানে ঘর্ষণ বলটা উপরে দিয়ে কাজ করতেছে। আমরা চিন্তা করতেছি y অক্ষ বরাবর, নিচে কাজ করতেছে তার ওজন, তার ওজন তো বেশি হবে যেহেতু নিচের দিকে গ্রেভিটি কাজ করতেছে, নিচে নামবে সে, তাহলে মাইনাস তার ঘর্ষণটা বাদ দিছি, ইকুয়ালস টু হবে এম এ। ওকে, তাহলে w মানে হচ্ছে mg, আর এফ কে মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার, এই যে একটু আগে দেখছি, মিউ কে ইন্টু আর, ইকুয়ালস টু এম এর মান এখানে মনে করো যে কিছু একটা দেওয়া আছে, এটা বের করতে বলছে। সো এ ইকুয়ালস টু হবে এম জি মাইনাস মিউ কে আর ডিভাইডেড বাই এম। তাহলে আমরা মানগুলো একটু বসাই, মানগুলো একটু বসাই। এম এর মানটা কত দেওয়া আছে? এম এর মানটা দেওয়া আছে 0.5, 0.50 ইন্টু 9.8 মাইনাস মিউ কে দেওয়া আছে 0.8 ইন্টু আর এর মান কত? দেখো আর যেই ফোর্সটা দিছি সেম ফোর্সটা সে ফেরত আসবে, তাই না? তাহলে এই আর ইকুয়ালস টু এফ হবে না? এই এফটা হবে কার সমান? এই আরটা হবে এফ এর সমান, তাই না? তাহলে এখানে হবে কত? 5, মানে 5.0 আর কি, মানে 5.0, হ্যাঁ, ডিভাইডেড বাই এম এর মানটা কত আবার? 0.50। এবার এটা ক্যালকুলেটরে বসাও, 0.50 ইন্টু 9.8 মাইনাস 0.8 ইন্টু 5
ডিভাইডেড বাই 0.50, আনসার হচ্ছে 1.8। 1.8, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? আনসার হচ্ছে 1.8। বুঝছো? কথাবার্তা বলতে পারতেছি না কেন জানি, কারেন্ট নিচে অনেকবার, কি আর করার। নেক্সট দেখো, ডিউতে আছে এই প্রবলেমটা 15-16তে বলছে কি যে জ্বালানি সহ একটি রকেটের ভর দেওয়া আছে এত, জ্বালানি যদি এত হারে পুড়ে রকেটের সাপেক্ষে বেগে নির্গত হয় তাহলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বা থ্রাস্ট কত। তাহলে মনে করো এটা হচ্ছে একটা রকেট, ওকে। তাহলে এটা হচ্ছে তার জ্বালানি নিচের দিকে কাজ করে, তাহলে দ্যাট ইজ কল ভি আর, জ্বালানিটা, ওকে। আর দেখো তার জ্বালানির হারটা আমরা নির্দেশ করি ডিএম বাই ডিটি, মানে টি এর সাপেক্ষে তার কতটুকু জ্বলতেছে এটা হচ্ছে ডিএম বাই ডিটি, এটাই হচ্ছে তার জ্বালানির হার। তো আমরা থ্রাস্টের ক্ষেত্রে বের করি কিভাবে, যখন আমাদেরকে তার অভিকর্ষীয় যে তোমার অভিকর্ষীয় যে অবস্থা আছে, অভিকর্ষ যে বলটা, ওইটা যদি তারা ইগনোর করে, যদি বলে না দেয় যে তোমরা ইউজ করো অভিকর্ষ বলটা, অবশ্যই ইউজ করো, অভিকর্ষ ত্বরণটা ইউজ করো, তখন আমরা একটা সূত্র ইউজ করব। যখন আমাদেরকে বলে না দিবে তখন আমরা আরেকটা সূত্র ইউজ করব। ফান্ডামেন্টাল সূত্রটা হচ্ছে এফ, যে ধাক্কা, প্লাসটাই হচ্ছে ধাক্কা, ইকুয়ালস টু হবে ভি আর টিএম ডিটি মাইনাস এম জি। এটা এমটা হচ্ছে পুরা রকেটের ভর, জি হচ্ছে জি। তো এটা কখন, ওজনটা যখন অবশ্যই নিচে কাজ করে না, যখন আমাদের অভিকর্ষের কথা বলবে না তখন আমরা এটা ইউজ করব না। তাহলে সিম্পলি ভি আর কত, ভি আর আমাদের দেওয়া আছে এই যে বেগের, মানে যে জ্বালানির বেগ আর কি, যদি এত কেজি হার, হার হচ্ছে এটা সাপেক্ষে এত বেগ, মানে রকেটের সাপেক্ষে যেই হার, মানে যেই বেগটা, এটা হচ্ছে ভি আর, রকেটের সাপেক্ষে কত দেওয়া আছে 2000, 2K। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু ডিএম বাই ডিটি দেওয়া আছে কত, 200। তাহলে আলটিমেটলি হচ্ছে 4 ইন্টু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। নেক্সট, কেন্দ্রীয় বল ও ত্বরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ কি কি আছে দেখো। আচ্ছা দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত। তো একটু আগে দেখাইলাম আমি এটা, যদি এদিকে ক্রিয়া করে তাহলে ডেফিনেটলি তার প্রতিক্রিয়া হবে উল্টা দিকে, মানে সেম অক্ষ বরাবর কিন্তু কি উল্টা দিকে, দ্যাট ইজ কল তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। নেক্সট বলছে কোনটি সাপেক্ষে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল, অবশ্যই মহাকর্ষীয় বল, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। তো এগুলো দেওয়ার কারণ কি, এগুলোর কারণ হচ্ছে থিওরিটুকু পরে নিও, পরে নিও, ইসাক স্যারের বই থেকে সবগুলা যে বলগুলা আছে, বল কোনটার সাপেক্ষে কি, কোনটার সাপেক্ষে কোনটা বেশি তোমার তোমার কি বলা যায় তীব্রতা বেশি, তীব্রতা কমে, জিনিসগুলো অবশ্যই মুখস্থ করবা। নেক্সট, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে এত মিটার ত্বরণে উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা বস্তুর কি করতে চাচ্ছি, বস্তুকে আমরা উঠাইতে চাচ্ছি উপরের দিকে, তাই না। তো আবার তার একটা উপাংশ দেওয়া আছে, যে উপাংশটা ভূমির সাথে কত, ভূমির সাথে হচ্ছে একটা কোণ দেওয়া আছে, তার কোণটা ধরে নিচ্ছি, মনে করো যে এই যে কোণটা কত দেওয়া আছে, কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমাদেরকে কি বলছে, প্রযুক্ত বল। তাহলে দেখো, প্রথম নর্মাল অবস্থায় তাকে নিতে এমজি লাগবে, আর যেহেতু কোণ দেওয়া আছে, তো কোণ দেওয়া থাকলে এই যে এটার অনুভূমিক উপাংশ হচ্ছে এটা, লম্ব উপাংশ হচ্ছে এইটা, তাহলে লম্ব উপাংশ আমরা নিব। লম্ব উপাংশ কি, এমজি সাইন থেটা, সাইন থেটা। নর্মাল ভাবে উঠাইতে এমজি লাগে, তো আমি নর্মাল ভাবে উঠাইলাম, তারপরে সামথিং কোণে পাইলাম, সামথিং কোণে তুলাইতে গেলে অবশ্যই তার উলম্ব উপাংশ লাগবে, কারণ উপরের দিকে উঠাইতেছি না, উপরের দিকে উঠাইলে আমাদের কি লাগে, সাইন লাগে, কারণ আমরা জানি উলম্ব উপাংশের ক্ষেত্রে সাইন থেটা, আর অনুভূমিক উপাংশের ক্ষেত্রে হচ্ছে কস থেটা। তাহলে এখানে মানটা বসাও, মানটা বসাইলে এখানে এমজি কমন আনো, নিয়ে আসলে এখানে হবে 1 প্লাস সাইন থেটা, দ্যাট ইজ কল এম এর মান কত, এম এর মান দেওয়া আছে এখানে 2 কেজি 9.81, 1 প্লাস কস 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 3 ডি বাই 2, মানে হচ্ছে 29.8
কিছু ভুল বসাইলাম। 2 কেজি এত ত্বরণে উঠাইতে হলে, আচ্ছা সরি সরি সরি, একটু খেয়াল করো, এখানে তো দেখো কি ভুল করছি। এটুক তো তাকে আমরা উপরে তুলতেছি না, এটুক উপরে তুলতে গেলে তো এমজি লাগতেছে, বাট শুরুতে তার যখন কোনো উপাংশই নাই তখন তার হবে এম এ, তখন তো তার ত্বরণ কাজে লাগতেছে, তাই না? তখন তার ত্বরণ কাজে লাগতেছে। জাস্ট একটু মাথায় থিঙ্ক করো, যখন আমরা একটা বস্তুকে তুলতেছি সামথিং কোণ ছাড়া নর্মাল অবস্থায়, তখন তার ত্বরণ কাজ করবে, মানে এটা। বাট যখন তাকে আমরা একটা কোণে তুলবো তখন তার একটা উপাংশ কাজ করবে, যখন জিটা চলে আসবে, কারণ তখন আসলে অভিকর্ষ যে ত্বরণটুকু আছে এটা ইনক্লুডেড হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার এটা কি হবে? দেখো এম মানে কত, 2 কেজি ইন্টু এর মান কত দেওয়া আছে 3 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু সাইন কত 30, দ্যাট ইজ কল 3 দুগুণা 6 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 0.5, 15.8। ওকে, আমি আগে জিনিসটা খেয়াল করি নাই দেখে মানটা বসাইতে পারি নাই, 15.8। সোজা হিসাব, যখন তোমাকে দুইটা মানে সেগমেন্ট বলবে যে প্রথমে তাকে একভাবে তুলতেছে, পরে তাকে সামথিং কোণে তুলতেছে, তাহলে প্রথমটা হবে তোমার ত্বরণ এম এ, পরেরটা হবে এমজি cos θ অথবা sin θ। cos θ হওয়ার সম্ভাবনা নাই, যদি উপরে তুলে তাহলে তো উলম্ব উপাংশ নিয়ে কাজ করবে, তাহলে sin θ। আচ্ছা, কি বলছে দেখো, এত কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা এত হলে বলটির ত্বরণ কত? এই প্রবলেমটা সেম টাইপের প্রবলেম তোমাদেরকে দেখাইছি, এটা হোমওয়ার্ক থাকলো। সেম সেই তোমার কোন প্রবলেমটা বলো তো, লিফটের যে প্রবলেমগুলো দেখাইছিলাম ওইভাবে হোমওয়ার্ক থাকলো, সবাই সাবমিট করবা এটা। নেক্সট, এত ভরের দুটি বস্তু যথাক্রমে এত বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরের ধাক্কা দিল, বস্তুটা একত্রে যুক্ত হয়ে বেগ কত? এটা 3-4টা করাইছি, এটা হোমওয়ার্ক থাকলো। এই প্রবলেমটা 3-4টা করাইছি, তাহলে এটাও আমাদের হোমওয়ার্ক। সবাই সাবমিট করবা হোমওয়ার্ক গুলা। নেক্সট, একটি চাকার বোর্ড দেওয়া আছে, চক্রবর্তী ব্যাসার্ধ দেওয়া আছে, জড়তার ভাবক কি? তাহলে চক্রবর্তী ব্যাসার্ধ দেওয়া থাকলে অলওয়েজ আমাদের সূত্র কি হয়? সূত্র কি হয় বলো? I ইকুয়ালস টু এম কে স্কোয়ার। তো যেমন এখানে ভর দেওয়া আছে কত 10 ইন্টু কে স্কোয়ার কত 0.5 স্কোয়ার, দ্যাট ইজ কল 10 ইন্টু 1/4, তার মানে হচ্ছে কত 5/2, মানে হচ্ছে 2.5। ওকে, আনসার হচ্ছে 2.5। ওকে, নেক্সট দেখো, এইটাও তোমাদের হোমওয়ার্কের জন্য আমি নিয়ে আসছি। বলছে কি যে একটি গোলক তার সমান ভরের স্থির অবস্থায় অপর একটি গোলককে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পূর্বে গোলকটি দুটির বেগ যথাক্রমে এত হয়, ধাক্কা দেওয়ার পরে তার বেগ কত? ফার্স্টে আসছে 7-8 সেশনে, যেহেতু এই রিলেটেড অনেকগুলো প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দিছি, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। না পারলে আমরা সলভ ক্লাসে এটা আবার করাই দিব, ঠিক আছে? ভেরি সিম্পল প্রবলেম, জাস্ট মানগুলো ঠিকঠাক মতো বসাবা এই সূত্রটাতে। এই যে দেখো m1 u1 প্লাস m2 u2 m1 b1 প্লাস m2 b2, জাস্ট সূত্রগুলো ঠিকঠাক মতো এখান থেকে বুঝে বুঝে বসাবা, আনসার বের হয়ে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। মাঝখানে অনেকবার কারেন্ট নিচ্ছে, সিলেটে যারা থাকে আমরা জানি আসলে কতবার কারেন্ট নেয়। মেজাজ ঠিক রাখাটা আসলে কষ্টের, একটা মোডে ক্লাস শুরু করছি, মুডটা নষ্ট হয়ে গেছে, বাট ক্লাস তো নিতে হবে, উপায় কি? সো তোমরা যারাই ক্লাস করতেছো আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। আর তোমাদের কাছে একটাই চাওয়া আমার, যে তোমরা নিজেরা একটু এই জিনিসগুলো হাতে হাতে করবা, যাতে করে পরীক্ষায় যদি আসে তুমি আবার এই প্রবলেমগুলো যাতে মিস না হয়। এটা কষ্টের একটা বিষয় হবে যে ভাইয়া যেটা করাইছে ওইটাই মিস করে দিয়ে আসলাম, এটা তোমার জন্য কষ্টের, আমি শুনলে আমিও কষ্ট পাবো। আর আমার নিজের পড়াশোনাও তো আছে, তাই না? আমার নিজের পড়াশোনা বাদ দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি দায়িত্বর জায়গা থেকে, তাই না? হয়তো এই দায়িত্বটুকু যতদিন আমি আসি আন্ডার গ্রেজে ততদিন পালন করব, এরপরে হয়তো সম্ভব হবে না, ভাইয়ের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। আর এটাই বলবো শেষ পর্যন্ত, যারাই করতেছো একটু মন দিয়ে করো, একটু হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো করো। যদি আমাদের পেইড ব্যাচে থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা তোমার অনলাইনে দেখতেছো ইউটিউবে পরবর্তীতে, তারা হচ্ছে আমাদের কি কি বলবো, যে কমেন্ট সেকশন করে জানাও যে কেমন লাগছে ক্লাসটা, আর হোমওয়ার্ক গুলার আনসার গুলো দিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীর কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।